হ্যালো স্টুডেন্টস, কোর বুস্টার সিরিজের আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 এর বেশ কিছু চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু অনেকটাই বড়, দেখতে পাচ্ছ। আমরা আজকে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে অঙ্ক করব, আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি থেকে অঙ্ক করব, আজকে আমরা ক্যাপাসিটর থেকে অঙ্ক করব। আর যাতা অঙ্ক করব না, যে অঙ্কগুলো তোমরা পরীক্ষার হলে ভুল করে আসছো, যে অঙ্কগুলো পরীক্ষার আগে রিভিশন পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, আর পরীক্ষাতে যে ট্রিকি অঙ্কগুলো আসে, মানে সব অঙ্ক তো ট্রিকি আসে না, সব অঙ্কগুলো জটিল হয় না। তো যে ট্রিকি অঙ্কগুলো, যে মডারেট লেভেলের অঙ্কগুলো তোমাদের এক্সামে এসেছে অলরেডি, এক্সামে আসা অঙ্ক যেগুলো তোমরা ভুল করছো, যেগুলো ডাইরেক্ট ফর্মুলা থেকে হয় না, একটু প্যাচ রয়েছে, সেই ধরনের অঙ্কগুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো। চলো, তো আজকে আমরা একে একে আলোচনা শুরু করছি। দেখো, এটা হচ্ছে আমাদের টেস্টে আসা অঙ্ক। তোমরা ভুল করে, অনেকে অঙ্কটা ভুল করেছো, অনেকেও ভুল করো। কি বলছে দেখো তো, কি বলছে, ইন দ্য সার্কিট শোন দ্য পয়েন্ট বি ইজ আর্থ। এই বি পয়েন্টকে আর্থ করা হয়েছে। দ্য পোটেনশিয়াল এট দ্য পয়েন্ট এ ইজ, আমাকে এ পয়েন্টের পোটেনশিয়ালটি কত এটি জানতে চেয়েছে। বি পয়েন্টকে আর্থ করা হয়েছে, আমরা জানি যে আর্থের পোটেনশিয়াল কি হয়, জিরো হয়। তো তুমি আর্থ করে দিয়েছো, মাটির সাথে কানেকশন করে দিয়েছো, মানে বি পয়েন্টের পোটেনশিয়াল কিন্তু অবশ্যই 0 ভোল্ট হবে। ঠিক আছে, এবারে লক্ষ্য করে দেখো, এটা যদি 0 ভোল্ট হয়, যেহেতু এর সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্তকে অ্যাটাচ করা আছে আর এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্তকে অ্যাটাচ করা আছে, তার মানে এটা হাই ভোল্টেজে আছে, এটা লো ভোল্টেজে আছে। এখন তুমি লক্ষ্য করে দেখো, কারেন্ট কারেন্ট এই ডাইরেকশন বরাবর ফ্লো করবে, কারেন্ট এই ডাইরেকশন বরাবর ফ্লো করবে। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার কারেন্ট তো আর্থেও চলে যেতে পারে। আমরা জানি কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে ফ্লো করে। এখন যেহেতু এই পয়েন্টটার সঙ্গে আর্থের কানেকশন রয়েছে, তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখো, এর সাথে আর্থের কানেকশন রয়েছে, কারেন্ট আমার এই ডাইরেকশন বরাবর ফ্লো করছে। আমরা জানি কারেন্ট সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে। তার মানে এর পোটেনশিয়াল অবশ্যই বেশি হবে, এর পোটেনশিয়াল অবশ্যই কম হবে। এখন বি এর পোটেনশিয়াল যেহেতু 0, তাহলে এর পোটেনশিয়াল 0 থেকেও কম হবে। তার মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এর পোটেনশিয়ালটা নেগেটিভ হবে। তার মানে যেহেতু কারেন্টের যেহেতু টেন্ডেন্সি লো পোটেনশিয়াল দিকে মুভ করার, আর যেহেতু এর পোটেনশিয়াল 0, তাহলে অবভিয়াস ব্যাপার, এর পোটেনশিয়াল তো নেগেটিভ হবে। তার মানে কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করবে। আর এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স আমার সিরিজ কম্বিনেশনে আছে। এখন তুমি লক্ষ্য করে দেখো, সিরিজ কম্বিনেশনে টোটাল কত রেজিস্ট্যান্স আছে। দেখো, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, 12, 12 আর 10 হচ্ছে 22, 22 আর 3 হচ্ছে 25। তাহলে টোটাল রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু হয়ে গেছে, 25 ওহম। এখন আমার ভোল্টেজ ইজ ইকুয়াল টু 50 ভোল্ট আছে, তাহলে কারেন্ট আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাহলে 50/25 ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমার ফ্লো করবে। এখন তুমি লক্ষ্য করে দেখো, 5 আর 7 কত হচ্ছে, 12 ওহম হচ্ছে, 12 ওহম রেজিস্ট্যান্স। এখন কারেন্ট কত যাচ্ছে, এখন আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তার মানে এই 12 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে টোটাল যে ভোল্টেজ ড্রপ হবে, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 12 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 24 ভোল্ট আমার টোটাল ভোল্টেজ ড্রপ হবে। 24 ভোল্ট আমার টোটাল ভোল্টেজ ড্রপ হবে। যেহেতু এর পোটেনশিয়াল 0, আর কারেন্ট যেহেতু এইখান থেকে এইখানে ফ্লো করছে, তার মানে অবশ্যই এ পয়েন্টের পোটেনশিয়াল বি পয়েন্টের থেকে বেশি হবে। কত পরিমাণে বেশি হবে না, 24 ভোল্ট পরিমাণে বেশি হবে। তার মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এই যে এ পয়েন্ট, এই এ পয়েন্টের পোটেনশিয়াল আমার 24 ভোল্ট হবে। আর 24 ভোল্ট অপশন 2 তে দেওয়া আছে, তাহলে অপশন 2 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স VA মাইনাস VB, অর্থাৎ এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে আমাকে পোটেনশিয়াল ডিফারেন্সটা বের করতে হবে। ঠিক আছে, এখন তুমি দেখো, একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা প্রত্যেকে জানো যে কারেন্ট সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে। তার মানে কারেন্ট যেই দিকে ফ্লো করছে সেই দিকে পোটেনশিয়াল অবশ্যই, সেই দিকে পোটেনশিয়াল কম আছে। তার মানে কারেন্ট যদি এই ডাইরেকশন বরাবর ফ্লো করে, তার মানে অবশ্যই এই পয়েন্টের পোটেনশিয়াল বেশি হবে, আর এই পয়েন্টের বি পয়েন্টের পোটেনশিয়াল কম হবে। তার মানে কারেন্টের ডাইরেকশনে যদি আমি যাই, তাহলে পোটেনশিয়ালের মান কিন্তু কমতে থাকবে।
ঠিক আছে? বাস এইটুকু জিনিস মাথায় রাখো। এখন কারেন্ট যেহেতু A এর থেকে B এর দিকে ফ্লো করছে, তার মানে A পয়েন্টের পোটেনশিয়াল বেশি হবে, B পয়েন্টের পোটেনশিয়াল কম হবে। তার মানে অবশ্যই VA মাইনাস VB এই টার্মটা কিন্তু পজিটিভে আসবে। এখন দেখো এটা নেগেটিভ, তাহলে অপশন 4 তো আমার এমনিতেই হবে না। ঠিক আছে? এবারে তুমি লক্ষ্য করে দেখো, এইখানে মাঝখানে রেজিস্ট্যান্স পড়েছে, আর আমি যদি কারেন্টের ডাইরেকশনে হাঁটি তাহলে ভোল্টেজটা কমতে থাকে। তার মানে এইখান থেকে এইখানে যদি হাঁটি তাহলে ভোল্টেজটা আমার কমবে, কত পরিমাণে কমবে? না IR পরিমাণে কমবে। কারণ আর রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি I কারেন্ট যায়, তাহলে যে পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয় সেটা হচ্ছে I ইনটু R। ঠিক আছে? তাহলে এটার পোটেনশিয়াল যদি VA হয়, A পয়েন্টের পোটেনশিয়াল যদি VA হয়, তাহলে এই দিকে গেলে আমার I ইনটু R পরিমাণ ভোল্টেজ কমবে। ৩ দুগুণে কত? ৬, ৬ পরিমাণ ভোল্টেজ কমবে। তাহলে VA এটা এই পয়েন্টের থেকে, মানে এর পোটেনশিয়াল এর থেকে ৬ পরিমাণ কম হবে। তাহলে এটার যে পোটেনশিয়াল হবে সেটা VA মাইনাস 6 হবে। ঠিক আছে? আবার তুমি লক্ষ্য করে দেখো, এদিক থেকে এইদিকে যদি হাঁটি তাহলে আবার পোটেনশিয়াল কমছে। কেন কমছে? কারণ ব্যাটারির নেগেটিভ প্রান্তকে এর সাথে কানেক্ট করা আছে। তার মানে এর পোটেনশিয়াল বেশি হবে, এর পোটেনশিয়াল কম হবে। কত পরিমাণ কম হবে? না ৫ পরিমাণ কম হবে। তাহলে এটা হয়ে যাবে আরো ৫ পরিমাণ পোটেনশিয়াল কমালাম। এবারে তুমি লক্ষ্য করে দেখো, এইখান থেকে এইখানে যদি যাই তাহলে ভোল্টেজটা বাড়বে। কেন বাড়বে? কারণ ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে এর কানেকশন রয়েছে। কতটা পরিমাণে বাড়বে? না 3 ভোল্ট পরিমাণে বাড়বে। তাহলে এখানে লিখলাম +3। এবারে কারেন্ট তো এই ডাইরেকশনে ফ্লো করছে, কারেন্ট তো আমার এই ডাইরেকশন বরাবর ফ্লো করছে, আর কারেন্টের ডাইরেকশনে গেলে ভোল্টেজ তো কমে, এইমাত্র বললাম। কত পরিমাণে কমে? না IR পরিমাণে কমে। তাহলে এইখান থেকে এইখানে যদি যাই ভোল্টেজ কমবে, কত পরিমাণে কমবে? না I মানে 2, R মানে হচ্ছে 3, তাহলে 2 ইনটু 3 মানে মোট 6 পরিমাণে ভোল্টেজটা কমবে। তাহলে -6 হয়ে গেল। এবারে আমি এইখানে চলে এসেছি, মানে এই পয়েন্টের পোটেনশিয়ালটাকে যদি VB লিখি, তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমার VB হবে, এটা ইজ ইকুয়াল টু আমার VB হবে। এখন VA মাইনাস VB চেয়েছে। দেখো VA 6, 6 এ 12, 12 আর 5 এ 17, 17 থেকে 3 বিয়োগ করলে 14 হয়। তাহলে এটা -14 ইজ ইকুয়াল টু VB। তাহলে দেখতে পাচ্ছি VA মাইনাস VB ইজ ইকুয়াল টু হচ্ছে 14 ভোল্ট। 14 ভোল্ট হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। আর তাহলে অপশন 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে রিডিং অফ অ্যামমিটার ফর দ্য ফলোইং সার্কিট। আমাকে এখানে অ্যামমিটারের রিডিংটা বের করতে হবে। চলো বের করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। দেখো প্রথম কথা, এই অঙ্কটা যদি করি, তোমরা প্রত্যেকে জানো, যদি আমার এইখানে অ্যামমিটার না থাকতো, আমার যদি এইখানে এই ব্যাটারিগুলো না থাকতো, তাহলে অবশ্যই এইরকম কানেকশনে থাকলে আমরা জানি সেটা প্যারালাল কম্বিনেশনের মতো বিহেভ করে। কেন প্যারালাল কম্বিনেশনের মতো বিহেভ করে সেটা এই মুহূর্তে বলা পসিবল নয়, কারণ আমি এত ডিটেলসে পড়াতে গেলে আর সময় আমি কুলোতে পারবো না। যাই হোক, তো এটা প্যারালাল কম্বিনেশনে আছে। আমি শুধু একটা জিনিস খেয়াল রাখবো, ডান দিকের প্রান্তে এই দেখো ব্যাটারির নেগেটিভটা ডান দিক বরাবর আছে। তুমি দেখো প্রত্যেকটা সার্কিটে, আগে একটা কথা বোঝো, এই রেজিস্ট্যান্স আর এই ব্যাটারি আমার সিরিজ কম্বিনেশনে আছে, আবার এই রেজিস্ট্যান্স আর এই ব্যাটারি আমার সিরিজ কম্বিনেশনে আছে, কারণ যে কারেন্ট এর মধ্যে যাবে সেম কারেন্ট এর মধ্যে যাবে। আবার তুমি লক্ষ্য করে দেখো, যে কারেন্ট এর মধ্যে ঢুকবে সেম কারেন্ট এর মধ্য দিয়েও যাবে। তাহলে এটুকু বুঝতে পারলাম যে এই ব্যাটারি, এই ব্যাটারি আর এই রেজিস্ট্যান্স সিরিজ কম্বিনেশনে আছে, এই ব্যাটারি আর এই রেজিস্ট্যান্স আমার সিরিজ কম্বিনেশনে আছে, আর এই সার্কিটের ডান দিক বরাবর ব্যাটারির নেগেটিভ পোলারিটিগুলো রয়েছে। এই সার্কিটের ডান দিক বরাবর আমার ব্যাটারির নেগেটিভ পোলারিটিগুলো রয়েছে। এই যে নেগেটিভ পোলারিটি, এই যে নেগেটিভ পোলারিটি ডান দিক বরাবর রয়েছে, রাইট সাইডে রয়েছে। এখন এই সার্কিটটাকে আমি যদি রিড্র করি, কেমন দেখতে লাগবে সার্কিটটাকে দেখো। দেখো ব্যাটারির নেগেটিভ পোলারিটি রয়েছে তো,
নেগেটিভ নেগেটিভ, ঠিক আছে। এবারে এর সাথে এই 2 ওহমের সিরিজ কম্বিনেশন আছে, তাহলে এখানে আমি রেজিস্ট্যান্স ড্র করে দিলাম। আবার তুমি দেখো এই ব্যাটারির সাথে সিরিজ কম্বিনেশন আছে, যদিও রেজিস্ট্যান্স আমার এই দিকে আছে, তোমরা প্রত্যেকে জানো যে সিরিজ কম্বিনেশনে যদি ব্যাটারি অ্যান্ড রেজিস্ট্যান্স থাকে তাহলে আমি ব্যাটারি অ্যান্ড রেজিস্ট্যান্সের পজিশনকে ইন্টারচেঞ্জ করতে পারি। তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমি এইখানে ড্র করলাম, হ্যাঁ, মানে এই রেজিস্ট্যান্সটা নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন রয়েছে, আমি এই রেজিস্ট্যান্সটাকে সরিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, বসালাম। এবারে লক্ষ্য করে দেখো এখানে আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে, আর এখানে একটা অ্যামমিটার রয়েছে, ঠিক আছে, এই অ্যামমিটার রয়েছে। এবার তুমি লক্ষ্য করে দেখো 2 2 2 প্রত্যেকটা রেজিস্ট্যান্স 2 ওহম করে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স 2 ওহম করে, আর প্রত্যেকটা ব্যাটারির যে ইএমএফ সেটা 2 ভোল্ট করে, এটাও 2 ভোল্ট, ঠিক আছে। এবারে আমি কি করতে চাইছি, এবারে আমাকে বলেছে রিডিং অফ অ্যামমিটার ফর দ্য ফলোইং সার্কিট, আমাকে অ্যামমিটারের রিডিং বের করতে হবে। তার মানে এই ব্রাঞ্চে কত কারেন্ট যাবে বের করতে হবে। এক কাজ করি, এর ভোল্টেজ 0 ধরে নিচ্ছি, এর ভোল্টেজও 0 ধরে নিচ্ছি, এর ভোল্টেজও 0 ধরে নিচ্ছি। এটা যদি 0 হয় তাহলে অবশ্যই এর ভোল্টেজ 2 হবে, এর ভোল্টেজও 2 হবে। আর অ্যামমিটারটা আইডিয়াল, তার মানে অ্যামমিটারের রোধটা আমি 0 ধরে নেব, তাহলে এটা 0 হবে। এটাকে আমি x ধরে নিলাম, এটাকে আমি x ধরে নিলাম, এটাকে আমি x ধরে নিলাম। আর x এর মান সব থেকে বেশি যদি হয়, যদি x গ্রেটার দেন যদি 2 হয়, আমি যদি ধরে নিই x গ্রেটার দেন 2, তাহলে আমি কিরচপের ফার্স্ট ল যদি অ্যাপ্লাই করি, তাহলে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট থেকে টোটাল যে কারেন্ট বের হয় তার অ্যালজেব্রিক সাম 0 হয়। এটা যদি আমার I1 হয়, এটা যদি আমার I2 হয়, আর এটা যদি আমার I3 যদি হয়, তাহলে I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 0 হবে। I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 0 হবে। আর এই পয়েন্টটাকে আমি x ধরেছিলাম, তার মানে এই কারেন্ট যদি I1 হয়, এই কারেন্ট যদি I2 হয়, আর এই কারেন্ট যদি I3 হয়, তাহলে I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 0 হবে। এখন এই ব্রাঞ্চে কত কারেন্ট যাবে, ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ ডিফারেন্স কত, x মাইনাস 2/2, এইখানে ভোল্টেজ ডিফারেন্স হবে x মাইনাস 2/2, সরি এখানে কারেন্ট যাবে x মাইনাস 2/2। এইখানে এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স কত, x মাইনাস 2 বাই রেজিস্ট্যান্স কত 2, তাহলে এখানেও হবে x মাইনাস 2/2। এইখানে কারেন্ট কত যাবে, x মাইনাস 0/2 প্লাস x মাইনাস 0/2 কে x/2 লিখলাম, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার টোটাল কারেন্ট আমার 0 যাবে, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আমি এখানে দেখতে পাচ্ছি যে 3x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু আসছে তোমার 4/3। এখন কত কারেন্ট অ্যামমিটারের মধ্য দিয়ে যাবে এটা বের করতে হবে। তাহলে x এর মান যদি 4/3 হয়, x এর মান যদি 4/3 হয়, তাহলে এইখানে যে কারেন্ট যাবে সেটা 4/3/2, তাহলে অ্যামমিটারের রিডিং a ইজ ইকুয়াল টু হবে 4/3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। আমি কি অ্যান্সারটা ঠিক বের করলাম, 2/3, 2/3 হচ্ছে অ্যান্সার। চলো এই 2/3 হচ্ছে অ্যান্সার, 2/3 হচ্ছে অ্যান্সার। সহজ কোয়েশ্চেন, কোনো কঠিন কোয়েশ্চেন নয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, বলছে ফিগার শোজ 3 রেজিস্টার configuration R1 R2 and R3 connected to 3 volt battery. If the power dissipated by the configuration R1 R2 R3 is P1, P2 and P3 respectively, তাহলে P1 P2 P3 এর মধ্যে কে বড় সেটা আমাকে বের করতে হবে। তিনটে রেজিস্ট্যান্স দেওয়া আছে, প্রত্যেকের মান কিন্তু তিনটে বলছি মোটামুটি, আচ্ছা হ্যাঁ, এটা একটা, এটা একটা, এটা একটা। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে রেজিস্ট্যান্স গুলোকে
ডিফারেন্ট ডিফারেন্ট কনফিগারেশন অ্যাড করা আছে। আর প্রত্যেকের ক্ষেত্রে যে ব্যাটারির যে ইএমএফ, সেই ইএমএফ এর মানটা কিন্তু 3 ভোল্ট, ঠিক আছে? প্রত্যেক ক্ষেত্রে ব্যাটারির ইএমএফ ইজ ইকুয়াল টু 3 ভোল্ট, বা ব্যাটারির যে ভোল্টেজ সেটা 3 ভোল্ট তুমি বলতে পারো। তো প্রত্যেকটা ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো রেজিস্ট্যান্সের যে কনফিগারেশন সেটা কিন্তু আলাদা। তুমি দেখতে পাচ্ছ এটা একটা হুইটস্টোন ব্রিজ, এটা হচ্ছে একটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। কেন সেটা এখন বলা পসিবল নয়, আই থিঙ্ক তোমরা এটা জানো, ঠিক আছে? এটা যদি ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ হয় তাহলে এইখানে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা 1 + 1 2 আর 1 + 1 2, এর মধ্য দিয়ে তো কোনো কারেন্ট যাবে না, তাহলে 2/2 ইজ ইকুয়াল টু 1, তাহলে R1 এর মান দাঁড়াবে 1 ওহম। এইখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R2 এর মান কত হবে? এই 1 1 2 সিরিজ, এই 1 1 2 সিরিজ, এইটা এটা 2 হলো, এটা 2 হলো, 2 আর 2 এর প্যারালাল মানে 1, আবার এই 1 আর 1 এর প্যারালাল মানে হচ্ছে হাফ, তাহলে এইখানে R2 এর মান দাঁড়াচ্ছে তোমার হাফ ওহম, ঠিক আছে? R3 এর মান কত দাঁড়াচ্ছে? এটা হাফ প্লাস 1 ইজ ইকুয়াল টু 3/2, ঠিক আছে? R3 এর মান হচ্ছে আমার 3/2, ঠিক আছে? এবারে প্রত্যেক ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো ভোল্টেজের মান কিন্তু সেম, ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি হয়, যদি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় তাহলে পি ইজ ইকুয়াল টু, আমি ভি স্কোয়ার বাই আর লাগাই, তাহলে পি এর সঙ্গে আর এর হচ্ছে আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তাহলে যার ক্ষেত্রে আর এর মানটা বেশি তার ক্ষেত্রে পাওয়ারের মানটা কম হবে। আমাকে এইখানে নিম্নক্রমে সাজাতে হবে। তাহলে সব থেকে বেশি পাওয়ার কার হবে? অবশ্যই P2 এর মান সব থেকে বেশি হবে, কারণ R2 এর মান সব থেকে কম। P2 এর মান বেশি একমাত্র অপশন 3 তে আছে, তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। P2 এর মান সব থেকে বেশি হবে, ঠিক আছে? এবারে তুমি লক্ষ্য করে দেখো R3 এর মান সব থেকে, সরি, R2 এর মান সব থেকে কম, তাই P2 এর মান সব থেকে বেশি। এখানে R3 এর মান সব থেকে বেশি, তাহলে P3 এর মান সব থেকে কম হবে, তাই দেখো P3 এর মান কিন্তু সব থেকে কম আছে। তাহলে অবশ্যই নিঃসন্দেহে অপশন 3 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। এটা অ্যাসারশন রিজন টাইপ কোয়েশ্চেন। বলছে when constant current is passing through a conductor of variable area of cross section, electric field inside conductor is inversely proportional to, electric field inside conductor is inversely proportional to cross sectional area। আমাকে এটি বের করতে হবে। প্রথম কথা তুমি লক্ষ্য করে দেখো when constant current এর কথা বলেছে, আমরা জানি যে I is equal to NE VD হয়, I is equal to N into E into A into VD হয়। তুমি কোথাও না কোথাও দেখতে পাচ্ছ আমাকে এখানে ইলেকট্রিক ফিল্ডের কথা বলেছে, আমাকে ইলেকট্রিক ফিল্ডের কথা বলেছে। এখানে ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ড্রিফট ভেলোসিটির কি সম্পর্ক রয়েছে? দেখো ভিডি ইজ ইকুয়াল টু, আমরা জানি যে ভিডি ইজ ইকুয়াল টু কি হয়, ভিডি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ই, যেখানে মিউটাকে মোবিলিটি বলা হয়। তাহলে আই ইজ ইকুয়াল টু এন ই এ, ভিডির জায়গায় লিখব মিউ ইন্টু ই, মিউ ইন্টু ই লিখতে পারি। এখন তুমি লক্ষ্য করে দেখো কনস্ট্যান্ট কারেন্ট পাস করছিল, তো আই এর মান কনস্ট্যান্ট, এন এর মান কনস্ট্যান্ট, ই এর মান কনস্ট্যান্ট, মোবিলিটি মিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম এ ইন্টু ই ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এর সঙ্গে আমার ই এর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে বলছে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড কন্ডাক্টর, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড কন্ডাক্টর ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া, যেটা আমি প্রুফ করে নিলাম। তাহলে এইখান থেকে কোনো সমস্যা দাঁড়ালো না, অবশ্যই এটা ট্রু হবে। নেক্সট কি বলছে, মাইক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল। মাইক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল কি আছে? মাইক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল আছে জে ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ই, যেখানে সিগমাটাকে কি বলা হয়, সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে কন্ডাক্টিভিটি। এখন সিগমার সঙ্গে রেজিস্টিভিটির কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক।
তাহলে এখান থেকে লেখা যেতে পারে জে ইজ ইকুয়াল টু 1/ρ ইন্টু ই। এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল। কিন্তু এখানে বলেছে জে ইজ ইকুয়াল টু রো ই, where E stand for electric field, rho stand for resistivity and J stand for current density। এটা তো মাইক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল নয়, তাহলে এটা ট্রু হলো, এটা আমার ফলস হলো। তাহলে অ্যাসারশনটা হচ্ছে ট্রু, রিজনটা হচ্ছে ফলস। ঠিক আছে, এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট। তাহলে অবশ্যই অপশন 2 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? টু কন্ডাক্টর spheres of radius r1 and r2 having charges q1 and q2 respectively। দুটো কন্ডাক্টর দেওয়া আছে যাদের রেডিয়াই r1 and r2 বলে দেওয়া আছে, চার্জ q1 and q2 বলে দেওয়া আছে, মানে দে আর কানেক্টেড টু ইচ আদার, কানেক্ট করে দেওয়া হয়েছে, তার দিয়ে অবভিয়াস ব্যাপার। দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য এনার্জি অফ দ্য সিস্টেম, অ্যান ইনক্রিজ ইন দ্য এনার্জি অফ সিস্টেম, অলওয়েজ এ ডিক্রিজ ইন দ্য এনার্জি অফ সিস্টেম, এ ডিক্রিজ ইন দ্য এনার্জি অফ দ্য সিস্টেম, আচ্ছা এ ডিক্রিজ ইন দ্য এনার্জি অফ দ্য সিস্টেম আনলেস, আচ্ছা অফ দ্য ডিক্রিজ ইন এনার্জি অফ দ্য সিস্টেমটা দুবার লেখা আছে, তাহলে অফ দ্য সিস্টেম বারবার ধরে লেখার দরকার নেই, এটা দাও এটা। আমরা জানি দুটো ক্যাপাসিটরকে, দুটো ক্যাপাসিটর তাদের ভোল্টেজ, ইনিশিয়াল ভোল্টেজ যদি ডিফারেন্ট হয় এবং তাদেরকে যদি কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যদি যোগ করে দেওয়া হয়, তাহলে ওই সিস্টেমের এনার্জি ডিক্রিজ করে। আর কতটা ডিক্রিজ করে, শক্তি ক্ষয় কতটা হয়, তার এক্সপ্রেশনের ফর্মুলা কি ছিল? তার এক্সপ্রেশনের ফর্মুলা ছিল ইউ ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার লস ইন এনার্জি অফ দ্য সিস্টেম। এখন এনার্জির যদি V1 ইজ ইকুয়াল টু যদি V2 হয়, তাহলে লস ইন এনার্জি ইউ ইজ ইকুয়াল টু 0 হবে। এখন V ইজ ইকুয়াল টু কি হয়? V ইজ ইকুয়াল টু কিউ বাই সি হয়। তাহলে Q1 বাই C1 ইজ ইকুয়াল টু Q2 বাই C2। তাহলে Q1 C2 ইজ ইকুয়াল টু Q2 C1। আর এইখানে কন্ডাক্টরটা স্ফেরিক্যাল শেপের বলে দেওয়া আছে, তাহলে অবশ্যই C2 এর জায়গায় R2 বসবে। তাহলে Q1 R2 ইজ ইকুয়াল টু Q2 R1। তাহলে এই অপশনটা আমার কারেক্ট। তাহলে অবশ্যই সবসময় সিস্টেমের এনার্জি ডিক্রিজ করবে। যদি V1 ইজ ইকুয়াল টু V2 হয়, তবে সিস্টেমের এনার্জি ডিক্রিজ করবে না। আদারওয়াইজ V1 নট ইকুয়াল টু V2 যদি হয়, তাহলে ইউ নট ইকুয়াল টু 0 হবে। তার মানে অলওয়েজ সেইখানে সিস্টেমের এনার্জি কিন্তু ডিক্রিজ করবে। তাহলে অবশ্যই অপশন 4 হচ্ছে আমার, অপশন 4 হচ্ছে আমার এটার রাইট অ্যান্সার। বোঝা গেছে? ভালো কোয়েশ্চেন ছিল। চলো নেক্সট। কি বলছে? 8 পয়েন্ট চার্জেস হ্যাভিং ম্যাগনিটিউড কিউ আর ফিক্সড অ্যাট ভার্টেক্স, আচ্ছা ভার্টিসেস অফ এ কিউব। আচ্ছা প্রত্যেকটা 8 পয়েন্ট চার্জেস, 8টা পয়েন্ট চার্জ রয়েছে, তাদেরকে একটা ঘনকের শীর্ষবিন্দুতে রেখে দেওয়া হয়েছে। আমাকে 4টে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট সেটা বলতে হবে। তোমাদেরকে এই অঙ্কটা করতে গেলে একটা জিনিস কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, যে কোনো একটা ঘনকের, কোনো একটা কিউবের কোনো একটা কর্নারে যদি কোনো চার্জ থাকে, তাহলে সেই চার্জ থেকে যে ফ্লাক্স ওই কিউবের মধ্য দিয়ে যায় তার মান হচ্ছে Q/8ε0। করে দেখানো যেতে পারে। এরকম যদি আমি কিউবটা যদি নিই, ঠিক আছে,
এরকম কিউবটা যদি আমরা নিই, আর এইখানে যদি আমি চার্জ রাখি, সাপোজ করো এইখানে আমি যদি কিউ চার্জ যদি রাখি, তাহলে এই কিউ চার্জটার জন্য এই কিউবের মধ্য দিয়ে যে ফ্লাক্স যাবে, টোটাল ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু এখানে অবশ্যই কিউ বাই 8 এপসাইলন নট হবে। পয়েন্ট নাম্বার 1। আর এই ফ্লাক্সটা যে সাইডের মধ্য দিয়ে যাবে, এই ফ্লাক্সটা যে সাইডের মধ্য দিয়ে যাবে, এটা হচ্ছে এটা, 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 এই তিনটে তলের মধ্য দিয়ে যাবে। একটা হচ্ছে এই তল, একটা হচ্ছে, না তোমাকে একটা কথা বলে দিই, এই চার্জটা, এই চার্জ বা এই কর্নারের সঙ্গে লাগোয়া যে তিনটে তল আছে, এই কর্নারের সঙ্গে লাগোয়া যে তিনটে তল আছে, ওই তিনটে তল দিয়ে কিন্তু কোনো ফ্লাক্স যাবে না, বিপরীত তিনটে তলের মধ্য দিয়ে ফ্লাক্সটা যাবে। আমি একটু ভালো করে যদি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো এই যে চার্জ বা এই যে কর্নার, এই কর্নারের সঙ্গে লাগোয়া যে তিনটে তল রয়েছে, সেই তিনটে তলের মধ্য দিয়ে এই চার্জের জন্য কিন্তু কোনো ফ্লাক্স যাবে না। তাহলে এর বিপরীত কর্নারটা যেটা, এই কর্নারের সঙ্গে, আমার এই কর্নারের সঙ্গে লাগোয়া যে তিনটে তল আছে তার মধ্য দিয়েই কিন্তু ফ্লাক্স যাবে। এখন এই কর্নারের সঙ্গে লাগোয়া তিনটে তল রয়েছে, ওই তিনটে তলের মধ্য দিয়ে টোটাল তিনটে ফেস রয়েছে, টোটাল তিনটে ফেস রয়েছে, এবং তাদের মধ্য দিয়ে টোটাল যে ফ্লাক্স যাবে সেটা হবে কিউ বাই 8 এপসাইলন নট। তাহলে একটা ফেসের মধ্য দিয়ে কত যাবে? একটা ফেসের মধ্য দিয়ে যাবে 1/3 ইন্টু কিউ বাই 8 এপসাইলন নট ইজ ইকুয়াল টু হবে কিউ বাই 24 এপসাইলন নট। বোঝা গেছে? তাহলে এই চার্জের জন্য যে কোনো একটা তলের মধ্য দিয়ে যে পরিমাণ ফ্লাক্স যাবে সেটা হচ্ছে কিউ বাই 24 এপসাইলন নট, আর এই চার্জের জন্য পুরো কিউবের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ যাবে সেটা হচ্ছে কিউ বাই 8 এপসাইলন নট। এখন কি বলেছে দেখো, এবার আমাকে পড়ে দেখতে হবে, ইলেকট্রিক ফ্লাক্স থ্রু স্কোয়ার সারফেস এবিসিডি অফ দ্য কিউব ইজ কিউ বাই 24। আচ্ছা, এবিসিডির মধ্য দিয়ে, এবিসিডি মানে কোন ফ্লাক্সটা বলো তো, কোন তলটা বলো তো? এবিসিডি মানে হচ্ছে আমার এই তলটা, এবিসিডি মানে হচ্ছে এই তলটা আমার, ঠিক আছে? এই তলের মধ্য দিয়ে টোটাল যে ফ্লাক্সটা যাবে সেটা কোন কোন চার্জের জন্য যাবে? এটার জন্য যাবে, এটার জন্য যাবে, এটার জন্য যাবে, এটার জন্য যাবে। এখন এটার জন্য যাবে কিউ বাই 24 এপসাইলন নট। এখন টোটাল চারটে চার্জ রয়েছে, তাহলে একটা চার্জের জন্য যদি এত যায়, তাহলে চারটে চার্জের জন্য কত যাবে? এত, সরি, কিউ বাই 24 এপসাইলন নট ইন্টু 4, এতগুলো যাবে। মানে আমি কি বললাম, একটা চার্জের জন্য, একটা চার্জের জন্য একটা ফেসের মধ্য দিয়ে কিউ বাই 24 এপসাইলন নট এতটা পরিমাণ ফ্লাক্স যাবে। আমি এইখানে আমাকে এইখানে ক্যালকুলেট করতে দিয়েছে শুধুমাত্র এই তলের জন্য সব কটা চার্জের জন্য কত ফ্লাক্স যাবে। এখন এই তলের লাগোয়া যে চারটে শীর্ষবিন্দু রয়েছে, এই তলের লাগোয়া যে চারটা কর্নার রয়েছে তাদের জন্য কিন্তু কোনো ফ্লাক্স যাবে না, এর জন্য যাবে, এর জন্য যাবে, এর জন্য যাবে, এর জন্য যাবে। এখন একটার জন্য যাচ্ছিল কিউ বাই 24 এপসাইলন নট, চারটের জন্য কত যাবে? এত ইন্টু 4। তাহলে স্টেটমেন্ট 1 তো আমার হলো না। স্টেটমেন্ট 2 কি বলছে? ইলেকট্রিক ফ্লাক্স থ্রু কিউব ইজ কিউ বাই এপসাইলন নট। এখন দেখো একটা চার্জের জন্য কিউ বাই 8 এপসাইলন নট হচ্ছে, তাহলে টোটাল 8টা চার্জ রয়েছে, তাহলে 8টা চার্জের জন্য এটার সঙ্গে 8 গুণ করতে হবে, মানে অবশ্যই স্টেটমেন্ট 2টা আমার রাইট অ্যান্সার হবে, কারণ কিউ বাই 8 এপসাইলন নটের সঙ্গে আমাকে 8 গুণ করতে হবে, তাহলে আমার কিউ বাই এপসাইলন নটই অ্যান্সার আসবে। ঠিক আছে, এবারে স্টেটমেন্ট 3 কি বলছে? ইলেকট্রিক ফ্লাক্স থ্রু স্কোয়ার সারফেস EFGH অফ দ্য কিউব ইজ এত। যে কোনো একটা ফেসের জন্য বের করলাম, এত ইন্টু 4 হয়, এটাকে কাটাকাটি করলে কিউ বাই 6 এপসাইলন নটই হয়। তাহলে অবশ্যই স্টেটমেন্ট 3 হচ্ছে রাইট, তাহলে 2, 3 দুটোই হচ্ছে কারেক্ট। তাহলে অপশন 2 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের
রাইট অ্যান্সার, অপশন 2 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কি বলেছে, এ টয় কার অফ মাস 1 কেজি উইথ চার্জ কিউ মুভস অন এ frictionless horizontal plane surface under the influence of uniform electric field E. Due to force QE, its velocity increases from 0 to 6 meter per second in 1 second duration. At that instant, the direction of field is reversed. The car continues to move for 2 more seconds. Under the influence of the electric field, the change in momentum and the change in kinetic energy of the toy car between 1 to 3 seconds are respectively. প্রথম কথা, 1 সেকেন্ড পরে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটাকে রিভার্স করা হয়েছে। তুমি লক্ষ্য করে দেখো এইখানে ত্বরণের মান এ, ত্বরণের মান যে এ আসবে সেটা তো অবশ্যই কিউ ই বাই এম ই আসবে, কারণ ফোর্সের মান তো কনস্ট্যান্ট, ফোর্সের মান তো কনস্ট্যান্ট। ডাইরেকশন যেহেতু ডাইরেকশন কনস্ট্যান্ট নয়, যেহেতু ফোর্সের মানটা 1 সেকেন্ড পরে রিভার্স করা হয়েছে, তাহলে অ্যাক্সিলারেশনটাও ডিসিলারেশনের কাজ করবে 1 সেকেন্ড পরে। তাহলে আমাকে যদি কার্ভ যদি ড্র করতে হয়, আমাকে দেখো এটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের অঙ্ক, তো আমি কার্ভ দিয়ে করা অঙ্কটা বেশি পছন্দ করব। এই অঙ্কটা আমি কার্ভ দিয়ে করব। চলো এই দিক বরাবর আমি ভেলোসিটিকে প্লট করব। আর এই দিক বরাবর আমি টাইমকে প্লট করব। ঠিক আছে, এবারে তুমি লক্ষ্য করে দেখো প্রথম 1 সেকেন্ড পার্টিকেলটা মুভ করেছে এরকম বরাবর, এবং প্রথম 1 সেকেন্ডে পার্টিকেলের ভেলোসিটিটা 0 থেকে বেড়ে 6 হয়েছে। পার্টিকেলের ভেলোসিটি 0 থেকে বেড়ে 6 হয়েছে। প্রথম 1 সেকেন্ডে পার্টিকেলের ভেলোসিটি 0 থেকে বেড়ে 6 হয়েছে। এই দিক বরাবর আমি ভেলোসিটিকে প্লট করছি। ভেলোসিটি ইন অবশ্যই মিটার পার সেকেন্ডে আসবে, আর এর দিকে বরাবর প্লট করছি আমি টাইমকে, অবশ্যই সেকেন্ডে প্লট করব। এবারে ওই টয় কারকে মুভ করানো হয়েছে ফার্দার আরো 2 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখন অবশ্যই ভেলোসিটি কমবে, এরকম কেসটা হবে না? ঠিক আছে, বুঝতে পারছো তো? অ্যাক্সিলারেশনের মান কনস্ট্যান্ট, কিন্তু এখানে মন্দনের কাজ করবে। 0 থেকে বেড়ে 6 হলে 1 সেকেন্ডে বেগটা 0 থেকে বেড়ে 6 হয়েছে। ঠিক আছে, এটা নিশ্চয়ই আমার 2 সেকেন্ড, এটা নিশ্চয়ই আমার 3 সেকেন্ড। এটা যদি থিটা হয় তাহলে এটাও আমার থিটা হবে। ঠিক আছে, এবারে আমাকে কি বলেছে দেখো, ভেলোসিটি টাইম কার্ভ, ভেলোসিটি টাইম কার্ভ এটা যদি আমার 6 হয় তাহলে অবশ্যই এটাও আমার 6 হবে। তুমি লক্ষ্য করে দেখো স্পিড আমাকে কি বলেছে, চেঞ্জ ইন মোমেন্টাম, ফাইনাল ভেলোসিটি কত, তুমি এখানে জ্যামিতি লাগিয়ে বুঝতেই পারছো এটা 6 হবে। ইনিশিয়াল ভেলোসিটি ভি ইনিশিয়াল, আচ্ছা 1 সেকেন্ডে বেগ, 1 সেকেন্ডে বেগ v1 ইজ ইকুয়াল টু প্লাস 6 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ডে বেগ v3 ইজ ইকুয়াল টু মাইনাস 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, চেঞ্জ ইন মোমেন্টাম বলেছে, মোমেন্টামের পরিবর্তনটা কত হয়েছে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে মোমেন্টামের পরিবর্তনটা সিম্পল মাস দিয়ে গুণ করা, তো ভেলোসিটির পরিবর্তন কত হয়েছে, প্লাস 6 থেকে মাইনাস 6 হয়েছে, তাহলে ভেলোসিটির পরিবর্তনটা 12 হয়েছে। মোমেন্টামের পরিবর্তনটা 12 ইন্টু মাস মানে 12 ইন্টু 1, তাহলে মোমেন্টামের পরিবর্তনটা 12 হবে। তাহলে
ডেল্টা পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ডেল্টা ভি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু 1 ইন্টু -6 ইজ ইকুয়াল টু -12। -12 একমাত্র অপশন 1-এ দেওয়া আছে, তাই জন্য অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। কাইনেটিক এনার্জি চেঞ্জ এটাও করে দেখাচ্ছি। দেখো স্পিডের মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এখানেও স্পিড যা স্পিড স্পিড যদি আমি আচ্ছা স্পিডকে আমি মড অফ ভি দিয়ে প্রকাশ করি, তাই তো? স্পিডকে আমি মড অফ ভি দিয়ে প্রকাশ করি, তাহলে V1 এর মড V1 এর যে মড আর V3 এর যে মড এটা সেম, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে অবশ্যই আমার এখানে অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। বাস সহজ জিনিস, গ্রাফ দিয়ে করলেই আমার মনে হয় বেশি সহজ হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে দ্য সেম মাস অফ কপার ইজ ড্রন ইনটু 2 ওয়্যারস 2 millimeter and 3 millimeter thick. The two wires are connected in series and current is passed through them. The ratio of heat produced in the two wire is. প্রথম কথা আমি এখানে যেটা ফার্স্ট বুঝতে চাইছি সেটা হচ্ছে সিরিজ কানেকশনে রয়েছে, এটা হয়েছে আমার সিরিজ কানেকশনে রয়েছে। কারেন্টের মানটা আমার কনস্ট্যান্ট হবে, কারেন্ট ইজ ইকুয়াল টু আমার কনস্ট্যান্ট হবে। দ্য রেশিও অফ হিট প্রডিউসড, এখন কারেন্ট যদি কনস্ট্যান্ট হয়, আমার কারেন্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে সিম্পল আমি H ইজ ইকুয়াল টু I স্কোয়ার RT লাগাবো, I স্কোয়ার RT লাগাবো। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি H এর সঙ্গে এখানে R এর সমানুপাতিক সম্পর্ক, আর আমরা জানি R এর সঙ্গে R ইজ ইকুয়াল টু কি হয়, R ইজ ইকুয়াল টু হয় রো L বাই A। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এই যে এখানে আর এর সঙ্গে এর হচ্ছে আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে রেজিস্ট্যান্সের সঙ্গে এরিয়া অফ ক্রস সেকশনের আমার ইনভার্স রিলেশন, আবার এরিয়া অফ ক্রস সেকশনের সঙ্গে ডায়ামিটারের আমার ইনভার্স রিলেশন, ডায়ামিটারের স্কোয়ারের এরিয়া অফ ক্রস সেকশনের সঙ্গে ডায়ামিটারের স্কোয়ারের ডাইরেক্ট রিলেশন। এখন আমি ইন্টারেস্টেড হিট এর ক্যালকুলেশন করতে, তাহলে এই হিটের সঙ্গে ডায়ামিটারের স্কোয়ারের ইনভার্স রিলেশন, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে H1/H2 ইজ ইকুয়াল টু D2/D1 তার হোল স্কোয়ার হবে। D2 এর মানটা কত 3, এটার মানটা কত 2, 3/2 তার হোল স্কোয়ার মানে 9/4 হচ্ছে রাইট অ্যান্সার। 9/4 আমার অপশন 1-এ দেওয়া আছে, তাহলে অপশন 1 হচ্ছে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? সিম্পল জিনিস। তুমি দেখো না ডায়ামিটারের স্কোয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্ক, ডায়ামিটারের অনুপাত কত বলেছে 2/3, তাহলে ডায়ামিটারের স্কোয়ার কত হবে 4/9। এখন 4/9 সঙ্গে ব্যস্তানুপাতিক মানে 9/4 হবে। তুমি যতটা বেশি স্পিডে ক্যালকুলেশন করতে পারবে তত তোমার জন্য ভালো। ডায়ামিটারের রেশিওটা কত আছে 4:9। এখন ডায়ামিটারের স্কোয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্ক, ডায়ামিটারের স্কোয়ারের অনুপাত কত হবে 4:9, ডায়ামিটারের স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে 4:9 এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে 9:4 এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট সহজ, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এ বি ইন দ্য গিভেন নেটওয়ার্ক ইজ। এ আর বি এর মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তুমি দেখো এই 4 আর এই 8 আমার সিরিজ কম্বিনেশনে রয়েছে, তাহলে এই 4 আর এই 8 হচ্ছে সিরিজ মানে 12, এই 12 এই 12 আর এই 12 এরা হচ্ছে প্যারালাল কম্বিনেশনে রয়েছে, এই 12 এই 12 এই 12 প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তাহলে এরা যদি প্যারালাল কম্বিনেশন যদি থাকে তাহলে এই পুরোটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত দাঁড়াচ্ছে, এই পুরোটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে 12/3
4 ওহম। তাহলে এই পুরোটার গল্প চুকে গেল। এবারে এই 6, এই 6, এই 4 আর এই 6 আমার সিরিজে রয়েছে। তাহলে 6 আর 4 এ 10, 10 আর 6 এ 16। না, মিলল না, মিলল না। কি হলো বলো তো? ভুল করে দিলাম। কি ভুল করলাম? এই 3টে তো সমান্তরাল সমবায়, বুঝতে পেরে গেছি 4 ওহম এটা হবে। আচ্ছা, 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 আচ্ছা। এটা ওভারল্যাপ করা আছে, বুঝেছো? 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। এইটা তো আমার 4 গেল, ঠিক আছে? দাঁড়াও, গল্পটা এখানে আছে। এইটা 4 হয়ে গেল। এখন এই যে ওভারল্যাপ জায়গাটা দেখতে পাচ্ছ তো? এই ওভারল্যাপ জায়গাটা? মানে এটার সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক নেই। এই যে ওভারল্যাপ করা আছে, দেখতে পাচ্ছ তোমরা? এই যে ওভারল্যাপ করা আছে না? তার মানে এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এই 6 এ যা কারেন্ট যাবে, এই 6 এ যা, ছাড়ো। এই 6 এ যা কারেন্ট যাবে, এই 6 এ সেম কারেন্ট যাবে, ঠিক আছে? কারণ এই 6 এর সাথে এর কোনো সম্পর্কই নেই। এই 6 এ যা কারেন্ট যাবে, এই 6 এ তাই কারেন্ট যাবে। আর এই 6, এই 6 কত হলো? এই 6, এই 6, এই 6, এই 6 কত হয়ে গেল? 12 হয়ে গেল। এবারে তুমি দেখো, এই 12 আর এই 4 হচ্ছে আমার প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তাহলে 12 × 4 বাই 12 + 4 হচ্ছে আমার অ্যান্সার। 12 × 4 বাই 12 + 4 হচ্ছে অ্যান্সার। 12 × 4 বাই 12 + 4 মানে 16। কত হচ্ছে আমার? 3 ওহমই তো আসছে। 3 ওহম। 3 ওহম হচ্ছে অ্যান্সার। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। সহজ কোয়েশ্চেন। ওই তোমার এই জায়গাটা একটু বুঝতে হবে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? বলছে দ্য ক্যাপাসিটি অফ দ্য ক্যাপাসিটর are shown in the adjoining figure. The equivalent capacitance between the point A and point B and the charge on 6 microfarad. এটাতে আমাকে কত চার্জ আছে বের করতে হবে। এই 6 মাইক্রোফ্যারাডে কত চার্জ আছে সেটা বের করতে হবে। আর A আর B এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা বের করতে হবে। আমি এইখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে, আচ্ছা এক কাজ করি। মন তো বলছে এই 3টে প্যারালালে রয়েছে। দেখা যাক করে। দেখো তো, এই পয়েন্টটা যদি x হয়, তাহলে এই পয়েন্টটা আমার x হবে। এই পয়েন্টটা যদি A হয়, তাহলে এটা আমার A হলো, এটা আমার B হলো। এক কাজ করি। এই দেখো, এই AX আর এই AX, দেখো এই 6 মাইক্রোফ্যারাড আর এই 12 মাইক্রোফ্যারাড A আর X এর মাঝে আছে না? এই এই 6 মাইক্রোফ্যারাড আর এই 12 মাইক্রোফ্যারাড A আর X এর মাঝে আছে। তাহলে এই দুটো হচ্ছে প্যারালাল কম্বিনেশন। আর তার সঙ্গে এটা হয়ে গেছে আমার সিরিজ কম্বিনেশন। এই অঙ্কগুলো যদি করতে হয় তুমি এভাবে করতে পারো, ঠিক আছে? এখানে A পয়েন্ট লিখতে পারো, এখানে তুমি X পয়েন্ট লিখতে পারো, এখানে তুমি B পয়েন্ট লিখতে পারো। A আর X এর মাঝে 6 আছে আর 12 আছে। তাহলে A আর X এর মাঝে তোমার 6 আছে আর তোমার 12 আছে, ঠিক আছে? তার সঙ্গে X এর সঙ্গে B এর এখানে 9 আছে, 9 আছে। এখানে আছে তোমার 6 আছে আর এখানে 12 আছে। এরকম করে তুমি করতেই পারো, কোনো অসুবিধার কারণ নেই। ঠিক আছে? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন A অ্যান্ড B। এই 12 আর 6 কত হলো? 18 হলো। তাহলে এটা, এই টোটালটা হয়ে গেল 18। 18 আর 9 এর সিরিজ কম্বিনেশন মানে 18 × 9 বাই 18 + 9 মানে হচ্ছে 27। 9 3 এ 27, এটা 6 মাইক্রোফ্যারাড হবে। 6 মাইক্রোফ্যারাড। এখন 6 মাইক্রোফ্যারাড কোথায় আছে বলো তো? 6 মাইক্রোফ্যারাড একমাত্র অপশন 3 তে দেওয়া আছে। তাহলে অপশন 3 অবশ্যই এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হবে। অপশন 3 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, অবশ্যই হতে হবে। এবারে আমাকে চার্জের মানটা যে 180 মাইক্রোকুলম হবে সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, করে দেখাচ্ছি। কি করে করব অঙ্কটা? হুম, এই অঙ্কটা করার একটা ভালো ট্রিক বলছি, দেখো। দেখো, এইখানে ভোল্টেজ ড্রপ যদি V1 হয় আর এইখানে ভোল্টেজ ড্রপ
যদি V2 হয়, আর তুমি বুঝতে পারছো এইটা আর এইটা হচ্ছে আমার সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশনে Q ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে, তাহলে দেখতে পাচ্ছি সিরিজ কম্বিনেশন হলে Q ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে, তাহলে CV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে, C এর সঙ্গে V এর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে V1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে C2 বাই C1 প্লাস C2 ইন্টু টোটাল ভোল্টেজ V। কি করে এলো এটা? তুমি নর্মাল V এর সঙ্গে C এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে V1 বাই V2 ইজ ইকুয়াল টু C2 বাই C1 হবে। তুমি এইখান থেকে করতেই পারো, দেখাই বলো তোমার, এইখান থেকে করতেই পারো V1 বাই V1 প্লাস V2 ইজ ইকুয়াল টু C2 বাই C1 প্লাস C2। এবার V1 প্লাস V2 মানে টোটাল ভোল্টেজ V দাঁড়াচ্ছে, তুমি করতেই পারো। এবারে তুমি যদি V1 এর মানটা যদি বের করে নিতে পারো মানগুলো বসিয়ে, তাহলে এইখানে যেহেতু ভিটা কনস্ট্যান্ট, তাহলে এর মধ্য দিয়ে যে ভোল্টেজ দাঁড়াবে 6 মাইক্রোফ্যারাডে যে চার্জটা আসবে Q ইজ ইকুয়াল টু C ইন্টু V1 অ্যান্সার হবে। C এর মানটা কত? C এর মানটা আছে 6 আর V1 এর মানটা কত? C2 বাই C1 প্লাস C2। C2 এর মানটা আছে তোমার, C2 মানে এখানে 9 এর কথা বলা হচ্ছে, 9 ডিভাইডেড বাই C1 প্লাস C2, 9 আর এটা হয়ে গেছে 18, 9 প্লাস 18 ইন্টু টোটাল ভোল্টেজ। টোটাল ভোল্টেজটা আমার এখানে 90 ভোল্ট আছে, 90, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 6 ইন্টু 9 বাই 27 ইন্টু 90, কাটাকাটি যদি করো 9 3 27, 3 2 6, তাহলে এখানে দেখতে পাচ্ছ তো 180 মাইক্রোকুলম হয়ে গেল, আর 180 মাইক্রোকুলম প্রুভও হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো এই ট্রিকগুলো তোমাকে কিন্তু লাগাতে পারতে হবে, নাহলে কিন্তু হবে না অঙ্কটা, ঠিক আছে? চলো নেক্সট। বলছে দ্য রেশিও অফ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 1 মাইক্রোফ্যারাড অ্যান্ড 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার্স। এই 1 মাইক্রোফ্যারাড আর এই 5 মাইক্রোফ্যারাড এই ক্যাপাসিটরের মধ্যে আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স এর রেশিওটা বের করতে হবে, ঠিক আছে? তুমি লক্ষ্য করে দেখো এই 5 মাইক্রোফ্যারাডে যে ভোল্টেজ ড্রপ হবে, প্যারালাল কম্বিনেশন তো, এটা 5 মাইক্রোফ্যারাডে কত ভোল্টেজ ড্রপ হয়েছে? 10 ভোল্ট তো ড্রপ হয়েছে আমার। তুমি যদি এটাকে যদি 0 করো, এটাকে যদি 0 করো, এটাকে যদি তুমি 10 করো, তাহলে এটাও আমার 0 হয়ে যাবে, এটা আমার 10 হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে 5 মাইক্রোফ্যারাডে আমার 10 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়েছে, আমি অ্যান্সার বের করে নিয়েছি। এখন আমাকে এই 1 মাইক্রোফ্যারাডে কত ড্রপ হয়েছে এটা বের করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো এই 1 মাইক্রোফ্যারাড আর এই 3 মাইক্রোফ্যারাড এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনে রয়েছে, তাহলে এর প্যারালাল কম্বিনেশন মানে 4 হয়ে যাবে, তাহলে এইখানে হয়ে যাবে 2, এইখানে হয়ে যাবে 4 আর এখানে হয়ে যাবে 2। এরা হচ্ছে সিরিজ কম্বিনেশনে রয়েছে, এই 2 আর এই 2 এটা হয়ে যাবে 1, এই 1 আর এই 4 মানে কত হচ্ছে টোটাল এখানে 1 ইন্টু 4 ডিভাইডেড বাই 1 প্লাস 4 মানে 4 এর 5, 4 এর 5 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? লাভটা আমার কি হবে বলো তো? লাভটা আমার কি হবে? আমি তো ভোল্টেজ বের করতে চাইছি এইখানে, আমি তো ভোল্টেজ বের করতে চাইছি এই জায়গাতে, আমি তো ভোল্টেজ বের করতে চাইছি এই জায়গাটাতে। লাভটা কি হবে আমার? লাভ হবে না, করে বাদ দাও। এই 2 আর এই 2 তো 1 হয়ে গেছে, এখন এই 1 এই 2 এই এই 2 আর এই 2 আমার হয়ে গেছে 1, আর এই 1 আর এই 4 কিসে আছে? সিরিজে রয়েছে। তাহলে এইখানে ভোল্টেজ যদি বের করতে হয়, আমি এইমাত্র শিখলাম যে V1 ইজ ইকুয়াল টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু টোটাল ভোল্টেজ V। তাহলে এইখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেই V ইজ ইকুয়াল টু হবে C2। C2 মানে এটাকে ছাড়া অন্য দুটো ক্যাপাসিটর,
2 আর 2 1 আছে। C1 কত আছে? 4 আছে। C1 প্লাস C2 কত আছে? 1 আছে। টোটাল ভোল্টেজ কত আছে? 10 আছে। তাহলে এটা কত হয়ে যাবে? 2 ভোল্ট হয়ে যাবে। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হয়ে যাবে? 2 ভোল্ট হয়ে যাবে। তাহলে এইখানে ভোল্টেজ ড্রপ 2 ভোল্ট আর এইখানে ভোল্টেজ ড্রপ 10 ভোল্ট। তাহলে আমার রেশিওটা কত আসবে? 2 ভাজিত 10, তাহলে 5:1 হচ্ছে রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার। এবার এই ফর্মুলাগুলো কি কোথা থেকে এলো? থিওরি ভালো করে বুঝতে হবে। আমি এইভাবে অঙ্কটা করাই, ঠিক আছে? এবারে এটা মুখস্থ থাকলে কি হয়? অঙ্কটা সহজে করা যায়, কম সময়ে করা যায়, খুব দ্রুত করা যায়, ঠিক আছে? এটা কোথা থেকে এলো আমি আবার বলছি। সিরিজ কম্বিনেশনে যদি দুটো রেজিস্ট্যান্স যদি সিরিজ কম্বিনেশনে থাকে তাহলেই তুমি এই সূত্র লাগাতে পারবে। কারণ সিরিজ কম্বিনেশনে কি হয়? সিরিজ কম্বিনেশনে আমার Q ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। Q ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। Q মানে কি? V বাই C ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। তাহলে V এর সঙ্গে C এর সমানুপাতিক সম্পর্ক হয়। তাহলে V না 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 ভুল বলছি, ভুল। মানে CV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে C এর সঙ্গে V এর ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তাহলে C1 বাই C2 ইজ ইকুয়াল টু হয়ে যায় V2 বাই V1। তাহলে আচ্ছা, এক সেকেন্ড, এটাকে ছাড়ো। V1 বাই V2 ইজ ইকুয়াল টু হয়ে যায় C2 বাই C1, দিয়ে হয়ে যায় এখানে V1 বাই V1 প্লাস V2, এটা হয়ে যায় C2 বাই C1 প্লাস C2। আর এইটার থেকেই আমার এই ফর্মুলাটা আসছে, ঠিক আছে? এটা থেকেই আমার এই ফর্মুলাটা, বুঝতে পারছো? চলো, বুঝতে পেরেছো? চলো নেক্সট। নেক্সট কি বলছে? বলছে potential difference of 200 volt is applied to a coil at a temperature of 15 degrees Celsius and the current is 10 ampere, ঠিক আছে? এত ডিগ্রি উষ্ণতায় যদি এত ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তাহলে কারেন্টের ভ্যালু 10 অ্যাম্পিয়ার হয়। হোয়াট উইল বি দ্য মিন টেম্পারেচার অফ দ্য কয়েল when the current has fallen to 5 ampere, the apply voltage being same before? তার মানে ভি এর মানের কিন্তু পরিবর্তন করা হয়নি, রেজিস্টারের টেম্পারেচারে চেঞ্জ করানো হয়েছে, যার জন্য কারেন্টের মানটা কমে গেছে। আমরা প্রত্যেকে জানি যদি আমরা রেজিস্ট্যান্সের টেম্পারেচার যদি বাড়াই বা রেজিস্টারের টেম্পারেচার যদি বাড়াই তাহলে অবভিয়াসলি ব্যাপার ওই রেজিস্টারের রেজিস্ট্যান্সের মানটা বাড়তে থাকবে। আর যেহেতু ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেহেতু এখানে আমার ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেহেতু আমার এখানে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আই আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। তাহলে অবশ্যই আই এর সঙ্গে আর এর হচ্ছে আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর আর এর সঙ্গে টেম্পারেচারের হচ্ছে আমার সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? এইভাবে অঙ্কটা করতে হবে। আলফার মানটা বলে দিয়েছে। আমরা জানি যে আর টি, আমরা জানি যে আর টি ইজ ইকুয়াল টু আর জিরো কমন 1 প্লাস আলফা টি হয়। এখন তুমি লক্ষ্য করে দেখো আলফার এককটা ডিগ্রি সেলসিয়াস ইনভার্সে বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমি শুধুমাত্র এই কনসেপ্টটাকে লাগিয়ে হচ্ছে আমি ট্রাই করব এগিয়ে যাওয়ার, এই কনসেপ্টটা লাগিয়ে আমি এগিয়ে যাওয়ার ট্রাই করব। আচ্ছা দেখো, I1 বাই I2 ইজ ইকুয়াল টু R2 বাই R1। R2 বাই R1 মানে কত হচ্ছে? R0 ইন্টু 1 প্লাস আলফা T1। এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে R0 ইন্টু 1 প্লাস আলফা T2। T2 কেন করছি? 1 ছোট্ট ভুল হয়েছে, এটা 2 হবে, এটা
1 হবে। লক্ষ্য করে দেখো এখানে r0 কেটে যাবে। i1 এর মান 10 ছিল, i2 এর মান 5 আছে। তাহলে এটা হয়ে যাবে আমার 10/5 ইজ ইকুয়াল টু 2 করো। 10/5 ইজ ইকুয়াল টু 2। 1 প্লাস আলফা t2, 1 প্লাস t2 এর মানটা তো আমি জানি না, তাহলে আলফা ইন্টু t2। আর t1 এর মান কত আছে 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1 প্লাস এটা হয়ে যাচ্ছে 15 আলফা। ঠিক আছে, এটাকে তুমি 2 করে দাও, তাহলে 1 প্লাস আলফা ইন্টু t2 ইজ ইকুয়াল টু 2 প্লাস 30 আলফা। ঠিক আছে, তাহলে আলফা কমন, t2 মাইনাস 30 ইজ ইকুয়াল টু আসছে 1। t2 মাইনাস 30 ইজ ইকুয়াল টু আসছে 1 বাই আলফা, আর 1 বাই আলফার মান হচ্ছে 234। তো t2 ইজ ইকুয়াল টু আসছে, t2 ইজ ইকুয়াল টু আসছে 264 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 264 একমাত্র অপশন 4 এ দেওয়া আছে, তাহলে অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। তোমরাই বলো সহজ না কঠিন। চলো নেক্সট। এটা আবার আরেক ধরনের অঙ্ক, জটিল অঙ্ক। জটিল মানে ভুল করে ছেলে মেয়েরা। কি বলছে, 5 identical plates are arranged such that they make 4 capacitors each of 2 microfarad. The plate are connected to a source voltage 10 volt. প্রত্যেকটা পাতের জন্য যে ক্যাপাসিটেন্স তৈরি হয়েছে, যে ওই ক্যাপাসিটর তৈরি হয়েছে তার ক্যাপাসিটেন্স 2 মাইক্রোফ্যারাড বলে দেওয়া আছে। The total charge on plate C is, total charge on plate C। আচ্ছা এক কাজ করি, এর ভোল্টেজটা আমি ভি ধরে নিচ্ছি, এর ভোল্টেজটা আমি ভি ধরে নিচ্ছি। এটা যদি 0 হয় এটাও 0 হবে, এটা 0 হলে এটাও 0 হবে, এটা 0 হলে এটাও 0 হবে। মানে এক কথায় বিটা আমার 0 আর ডিটা হচ্ছে আমার 0। এটা যদি ভি হয় তাহলে এটা ভি হবে, এটা ভি হবে, তাহলে সি পয়েন্টের পোটেনশিয়ালটা আমার ভি হবে। তাহলে লক্ষ্য করে দেখতে পাচ্ছ এইখানে একটা ক্যাপাসিটর তৈরি করেছে আর এইখানে একটা ক্যাপাসিটর তৈরি করেছে। আর এর ক্যাপাসিটেন্স যদি সি হয় আর এর ক্যাপাসিটেন্স যদি সি হয়, এই দুটো ক্যাপাসিটেন্সের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা, এই ক্যাপাসিটেন্সের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটাও হচ্ছে সি, আর এই ক্যাপাসিটেন্সের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটাও হচ্ছে সি। তাহলে সরি ভুল বলছি, ওপরের যে ক্যাপাসিটরটা রয়েছে, আমার ওপরের যে ক্যাপাসিটরটা রয়েছে, ওপরের ক্যাপাসিটরের ভোল্টেজ ডিফারেন্সটা কত হচ্ছে ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু ভি। নিচের যে ক্যাপাসিটরটা রয়েছে এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত হচ্ছে ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু ভি। এই দুটো ক্যাপাসিটরের ভোল্টেজ ডিফারেন্সটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই এরা প্যারালাল কম্বিনেশনে রয়েছে, আর প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ক্যাপাসিটেন্স গুলো অ্যাড হয়ে যায়। তাহলে এই তোমার সি প্লেটে যে পরিমাণ চার্জ জমবে সেটা মোটামুটি 2 সিবি হবে। আবার কি তো ফ্রেশ করে যদি দেখানো যায়, দেখাই চলো। এইখানে প্লাস চার্জ, এইখানে মাইনাস চার্জ, আবার এইখানে আবার প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ, তাহলে এইখানে প্লাস প্লাস কত, তাহলে এখানে প্লাস 2 সিভি পরিমাণ চার্জ জমেছে। কি বলছি বুঝতে পারছো, প্লাস 2 সিভি পরিমাণ চার্জ জমেছে, প্লাস 2 সিভি। তাহলে চার্জ অ্যাট সি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস 2 সি ইন্টু ভি। 2 সি এর মান কত আছে 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড মাইক্রো আছে, আর ভি এর মান আছে তোমার 10, আর মাইক্রো যেহেতু ছিল তাহলে এখানেও মাইক্রো কথাটা লিখে দিই। আর কিউ এর মানটা মাইক্রো মানে 10 টু দ্য পাওয়ার মাইনাস 6, আর কিউ এর এককটা কুলম্বে আসবে। তাহলে এইটা আমার অ্যান্সারে আসছে 40 মাইক্রোকুলম্ব। 40 মাইক্রোকুলম্ব হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, 40 মাইক্রোকুলম্ব।
খুব সহজ কোয়েশ্চেন, কিন্তু ভুল করে ছেলে মেয়েরা। এবার তুমি চাইলে এই প্লেটের অঙ্ককে আলাদাভাবেও করতে পারো, কিন্তু এইখানে করতে লাগবে না, তাই জন্য করে লাভ নেই। আলাদাভাবে করা যায়, যায় না এমনটা নয়। আচ্ছা এক কাজ করি, আলাদাভাবে করে দেখাই তোমাদের, ঠিক আছে? হুম, এই যে বিসি, বি আর ডি, এদের ভোল্টেজটা তো 0। দেখাচ্ছি করে, দাঁড়াও। বি, এ দেখো, বি কমা ডি, এদের ভোল্টেজ তো সেম, 0 ভোল্ট। সি এর ভোল্টেজটা আছে আমার ভি, সি এর ভোল্টেজটা আছে আমার ভি, আর মাঝখানে একটা এ আর ই নামক প্লেট আছে। এই এ আর ই নামক প্লেট আছে, এর ভোল্টেজটা এক্স ধরলে এর ভোল্টেজটাও এক্স হবে। তাহলে এ আর ই নামক দুটি প্লেট আছে, এ আর ই নামক প্লেট আছে দুটো, যার ভোল্টেজটা আমি এক্স ধরে। এবারে প্রথমে আছে এ এর সাথে বি এর, প্রথমে আছে এ মানে হচ্ছে এক্স, এক্স এর সঙ্গে বি এর। তাহলে এইখানে একটা আমার এখানে গেল এক্স এর সঙ্গে বি এর, বা এ এর সঙ্গে বি এর, এইখানে এটা কাটলাম, এখানে বিটা কাটলাম, এর বি এর গল্প শেষ। এবার আছে বি এর সঙ্গে সি এর, এই যে এই বি এর সঙ্গে সি এর, চলো এইখানে করছি বি এর সঙ্গে সি এর, এ এর সঙ্গে বি এর হয়ে গেল, বি এর সঙ্গে সি এর হয়ে গেল। এবারে সি এর সঙ্গে ডি এর আছে, সি এর সঙ্গে ডি এর আছে, আবার সি এর সঙ্গে ডি এর আছে, সি এর সঙ্গে ডি এর হয়ে গেল। এবারে ডি এর সঙ্গে ই এর আছে, ডি এর সঙ্গে ই এর আছে, দাঁড়াও, ডি এর সঙ্গে ই এর আছে, এটাও গেল, এটাও হয়ে গেল। এখন আমি সি প্লেটে কত চার্জ জমেছে এটা বের করতে হবে। দেখো সি এর তো হাই ভোল্টেজ আর বি এরটা হচ্ছে লো ভোল্টেজ, তাহলে অবশ্যই এখানে পজিটিভ চার্জ জমবে, এখানে অবশ্যই এখানে পজিটিভ চার্জ জমবে, এখানেও পজিটিভ চার্জ জমবে, এখানে নেগেটিভ চার্জ জমবে, এখানে নেগেটিভ চার্জ জমবে। তুমি লক্ষ্য করে দেখো, এরও মানে এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি, দেখতে পাচ্ছ এর ভোল্টেজ ভি আর এর ভোল্টেজ 0, তাহলে এদের প্রত্যেকের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে ভি। তাহলে এইখানে সিভি পরিমাণ চার্জ জমবে, এইখানে সিভি পরিমাণ চার্জ জমবে, তাহলে আলটিমেট সিতে +2 সিভি পরিমাণ চার্জ জমলো, কারণ এইখানে প্লাস আছে আর এইখানে প্লাস আছে, তাহলে এখানে টোটাল +2 সিভি পরিমাণ চার্জ জমবে। আর এইভাবেই আমি অঙ্কটা করে দেখিয়েছি, বাস হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট। হ্যালো, হ্যালো, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে গ্যালভানোমিটার অফ রেজিস্ট্যান্স 50 ওহম is connected to a battery of 3 volt along with a resistance of 2950 in series। ঠিক আছে, মানে এত ওহমের একটা গ্যালভানোমিটারকে কানেক্ট করা হয়েছে 3 ভোল্ট ব্যাটারির সঙ্গে, আর এই ব্যাটারির সঙ্গে এই রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন আছে। A full scale deflection of 30 division is obtained in the galvanometer। আগে আমি বের করি যে এতটা পর্যন্ত, এই যে এই এতটা পর্যন্ত বের করি যে টোটাল কত কারেন্ট গেছে, কারেন্ট আই, টোটাল ভোল্টেজ কত 3, আর টোটাল রেজিস্ট্যান্স কত, এটা সিরিজে কানেকশন ছিল, তাহলে টোটাল রেজিস্ট্যান্স 50 প্লাস এত মানে 3000 অ্যাম্পিয়ার। মানে এখান থেকে আসছে আই ইজ ইকুয়াল টু আসছে আমার 1 মিলি অ্যাম্পিয়ার। আর এই 1 মিলি অ্যাম্পিয়ার ফুল স্কেল ডিফ্লেকশন দিচ্ছে 30 ডিভিশনের, 30 ডিভিশনের হচ্ছে ফুল স্কেল ডিফ্লেকশন দিচ্ছে। কি বলছে, ইন অর্ডার টু রিডিউস দিস ডিফ্লেকশন টু 20 ডিভিশন দ্য রেজিস্ট্যান্স ইন সিরিজ শুড বি। আমাকে এই যে কারেন্টটাকে 20 ডিভিশনের মধ্যে সীমাবদ্ধ করতে হবে। প্রথম কথা, এই অ্যারেঞ্জমেন্টে আমার যে গ্যালভানোমিটার সে ফুল স্কেল ডিফ্লেকশন দিচ্ছিল, যা ফুল স্কেল ডিফ্লেকশনটা 30 ডিভিশনের ছিল। ঠিক আছে, বলছে কারেন্টটাকে কমিয়ে এত করতে হবে যাতে করে ডিফ্লেকশনটা 20 ডিভিশন পর্যন্ত হয়। তাহলে
এবারে কারেন্ট আমাকে, এবারে ধরো সার্কিটে ফুল স্কেল ডিফ্লেকশন দিচ্ছিল 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের জন্য ফুল স্কেল ডিফ্লেকশন দিচ্ছিল 30টা ঘর পর্যন্ত। আমাকে এখন ডিফ্লেকশনের মানটা কমাতে হবে, কাঁটার বিক্ষেপটাকে কমাতে হবে, কাঁটার বিক্ষেপটাকে কমাতে গেলে কারেন্টের মানটা কমাতে হবে। কত কারেন্টের মান করতে হবে? না যাতে করে 20 ডিভিশন পর্যন্ত ডিফ্লেকশন দেয়। তাহলে আমাকে অবশ্যই সার্কিটে যদি কারেন্টের ভ্যালু যদি কমাতে হয় তাহলে সার্কিটে রেজিস্ট্যান্সের মান বাড়াতে হবে। বলছে রেজিস্ট্যান্সের মানটা বাড়িয়ে কত করতে হবে? দ্য রেজিস্ট্যান্স ইন সিরিজ শুড বি, ঠিক আছে। এখন দেখো এইটা যাচ্ছিল 30 ডিভিশনের জন্য, তাহলে 30 ডিভিশনের জন্য কারেন্ট দরকার হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 20 ডিভিশনের জন্য কত কারেন্ট দরকার? না 2/3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দরকার। এখন 2/3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি পেতে হয় তাহলে আমার রেজিস্ট্যান্স কত দরকার? আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই। আর এর মান কত? আমার তো গ্যালভানোমিটার রয়েছে 50, আর কত রেজিস্ট্যান্স সিরিজে দরকার সেটা আমাকে বের করতে হবে। ভি এর মান কত আছে? ভি এর মান আছে আমার 3 ভোল্ট। কারেন্টের মান কত আছে? 2/3 মিলি অ্যাম্পিয়ার, মানে এখানে 10⁻³ তাহলে এটা হয়ে যাচ্ছে 9/2 ইন্টু 1000। 9000/2 মানে 4500 হবে। তাহলে 50 প্লাস আর ইজ ইকুয়াল টু 4500। তাহলে আর ইজ ইকুয়াল টু 4450। মিলেছে অ্যান্সারে? অপশন 2 কে ম্যাচ করে। সহজ জিনিস, কোনো কঠিন নয় কিন্তু। হ্যাঁ চলো কি বলছে। In the shown circuit, when the applied voltage between A and B is 16 volt, the voltage between C and D is 8 volt. যখন তুমি এইখানে 16 ভোল্ট লাগাচ্ছ, যখন তুমি এইখানে 16 ভোল্ট যখন লাগাচ্ছ, যখন তুমি এইখানে যখন 16 ভোল্ট যখন লাগাচ্ছ তখন তুমি সি আর ডি তে যে ভোল্টেজ পাচ্ছ সেটা হচ্ছে 8 ভোল্ট পাচ্ছ। এইখানে তুমি 8 ভোল্ট পাচ্ছ। তার মানে এখন এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, কারণ সি আর প্রথম কথাটা তো ওপেন সার্কিট, তুমি এইখানে 8 ভোল্ট ভোল্টেজ ড্রপ পাচ্ছ, তার মানে এইখানে 8 ভোল্ট ভোল্টেজ ড্রপ পাচ্ছ। তার মানে 16 যদি টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ হয় আর এ যদি একা 8 নেয় তাহলে এই দুটো মিলে 8 ভোল্ট নিয়েছে। তাহলে 4 ওহম যদি 8 ভোল্ট ড্রপ করায় তাহলে বাকি 8 ভোল্ট ড্রপ করাতে গেলে আর এর মানটাকে 4 ওহমই হতে হবে। এটা বোঝো ব্যাপারটা। যদি এখানে 8 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয় তাহলে অবশ্যই আরেও 8 ভোল্ট ভোল্টেজ ড্রপ হচ্ছে, কারণ এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। এইখানে 8 ভোল্ট ভোল্টেজ ড্রপ মানে এখানেও 8 ভোল্ট ভোল্টেজ ড্রপ। এটা আগে তোমাকে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। এটা তো এর মধ্যে দিয়ে তো কোনো সার্কিট তো নেই এইখানে, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে এইখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটাই তো এইখানে ভোল্টেজ ড্রপ হিসেবে হবে। তাহলে এইখানে যদি 8 ভোল্ট ড্রপ হয় আর তুমি যদি 16 ভোল্ট এর ব্যাটারি যদি এখানে দাও তাহলে বাদ বাকি এই যদি 8 ভোল্ট খায় তাহলে বাকি এই দুটো মিলে 8 ভোল্ট খাবে। 8 ভোল্ট খেতে আমার 4 ওহম রেজিস্ট্যান্স লাগছে, তাহলে বাকি 8 ভোল্ট খাওয়াতে আরো 4 ওহম রেজিস্ট্যান্স লাগবে। তাহলে এইখান থেকে আমি বুঝতে পারলাম যে এর ভ্যালুটা আমার এখানে 4 ওহম হবে, এটা আমার এখানে 4 ওহম হবে। কি বলছে এবারে, when the applied voltage between C and D is 15 ভোল্ট, এখন এটাকে করে দেওয়া হয়েছে 15 ভোল্ট। ঠিক আছে, তাহলে বলছে A and B তে কত ভোল্টেজ ড্রপ হবে। এখন বলছে এই জায়গাটাতে ভোল্টেজ ড্রপটা কত হবে, এটি আমাকে বের করতে হবে।
তুমি যদি এখানে 15 ভোল্ট দাও আর এ আর বি তে ভোল্টেজ ড্রপ বের করতে হবে, মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, এর মধ্য দিয়ে কোনো কারেন্ট আমার যাবে না। তাহলে আমাকে বেসিক্যালি বের করতে হবে 4 ওহমের মধ্যে টোটাল কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। এখন তুমি লক্ষ্য করে দেখো এই 8 আর এই 8 সিরিজে রয়েছে, আমাকে 4 ওহমের মধ্য দিয়ে কত ভোল্টেজ ড্রপ বের করতে হবে। তাহলে এই 8 আর এই 8 কে আমি 16 লিখতে পারি না? তাহলে এর মধ্যে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা যদি বের করতে হয়, তাহলে তুমি সিম্পল বসাবে যে V2 ইজ ইকুয়াল টু R2 বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল ভোল্টেজ V। R2 মানে কত হচ্ছে? R2 মানে এই ভোল্টেজ ড্রপটা কত? 4 ডিভাইডেড বাই 16 প্লাস 4 মানে 20, টোটাল ভোল্টেজ কত? 15। 3 ভোল্ট অ্যান্সার, 3 ভোল্ট। এটাও কিন্তু ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে আমি করলাম। এবার এই ফর্মুলাটা কোথা থেকে এলো এটা যদি বুঝতে হয়, তাহলে এটা হচ্ছে দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপের ফর্মুলা। সিরিজে কি হয়? সিরিজে আমার I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, সিরিজে আমার I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। তাহলে V বাই R ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, তাহলে V এর সঙ্গে R এর সমানুপাতিক সম্পর্ক হবে। তাহলে V1 বাই V2 ইজ ইকুয়াল টু R1, V1 বাই V2 ইজ ইকুয়াল টু R1 বাই R2 হবে। এইখানে এই যোগভাগ করে আমি এই নিয়মটা পেয়েছি, ঠিক আছে? এখানে যোগভাগ করে আমি এই নিয়মটা, গল্প শেষ। চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে দেখো, বলছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 8 ওহম, 8 ohm resistance is 48 volt as shown in figure. The value of potential difference across x and y is কত হবে? কি করে বের করব? একটা জিনিস লক্ষ্য করে দেখো এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে বলো তো? এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে? 48 by 8 is equal to 6 অ্যাম্পিয়ার। এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার। এর মধ্যে কারেন্ট যাচ্ছে 8 6 8 6 অ্যাম্পিয়ার। এর মধ্যে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে অবশ্যই টোটাল কারেন্ট এদিক কত যাবে? 6 আর 2 8, 8 অ্যাম্পিয়ার যাবে। তাহলে নিশ্চয়ই এখানে 8 অ্যাম্পিয়ার ঢুকবে, ঠিক আছে? তাহলে এই 3 আর এই 1 কত হলো? 4, বাদ দাও, এটা ছাড়ো। এখন তুমি লক্ষ্য করে দেখো এই 60 ওহম, এই 30 ওহম আর এই 20 ওহম এরা কিসে আছে? প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে? 1/20 প্লাস 1/30 প্লাস 1/60। 1/20 প্লাস 1/30 প্লাস 1/60। তুমি যদি ক্যালকুলেশন যদি করো 60, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 6/60, আর এটাই হচ্ছে 1/r এর ভ্যালু। তাহলে r ইজ ইকুয়াল টু হবে 10 ওহম। তাহলে এ যদি 10 ওহম হয় আর এর মধ্য দিয়ে যদি 6 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ফ্লো করে, 6 কেন 8 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ফ্লো করে, তাহলে এইখানে ভোল্টেজ ড্রপ 48 হয়েছিল, এইখানে ভোল্টেজ ড্রপ কত হবে বলো তো? এটাতে ভোল্টেজ ড্রপ কত হবে? 8 10 এ 80 ভোল্ট। এইখানে ভোল্টেজ ড্রপ কত হবে? 24 ভোল্ট। এইখানে ভোল্টেজ ড্রপ কত হবে? 8 ভোল্ট। এবারে তুমি অ্যান্সার বের করতে পারবে। তাহলে এক্স আর ওয়াই টোটাল ভোল্টেজ ড্রপ কত হবে? 24 প্লাস এখানে হচ্ছে 80
প্লাস এইখানে হচ্ছে 48 প্লাস আর এখানে হচ্ছে তোমার 8 যোগ করলেই অ্যান্সার। 8 8 16 আর 2 20 হাতে থাকে 2 8 4 12 আর 2 14 আর 2 16 160 ভোল্ট অ্যান্সার। 160 ভোল্ট অ্যান্সার অপশন 1। সহজ জিনিস, যে যত ভালো সিরিজ প্যারালাল কনসেপ্ট বুঝতে পারবে সে অঙ্কটা ইজিলি করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য কারেন্ট ইন ব্রাঞ্চ এ বি অফ দ্য সার্কিট শোন। এই ব্রাঞ্চ এ বি তে কত কারেন্ট যাচ্ছে এটা বের করতে হবে। এই ব্রাঞ্চ এ বি তে কত কারেন্ট যাচ্ছে এটা বের করতে, ঠিক আছে। দেখো 3 ভোল্ট তো, এটাকে 3 ধরো, এটাকে তুমি 3 ধরতে পারো, এটাকে তুমি 0 ধরতে পারো, এটাকে তুমি 0 ধরতে পারো, বি এর ভোল্টেজ তুমি 0 ধরতে পারো, এটা 0 হলে এটাও 0 হবে। এবার তুমি এটাকে এক্স ধরে, এবার তুমি এইখানে কেসিএল লাগিয়ে দাও। এইখানে যে কারেন্ট যাবে, এইখানে যে কারেন্ট যাবে, এইখানে যে কারেন্ট যাবে, আর দাঁড়াও, এইখানে যে কারেন্ট যাবে, এইখানে যে কারেন্ট যাবে, আর এইখানে যে কারেন্ট যাবে, এর অ্যালজেব্রিক সামটা 0 হবে। তাহলে কত হচ্ছে x মাইনাস 3/2, x মাইনাস 3/2, এটা হচ্ছে x/2, আর এটা হচ্ছে x/2, 0। এটা হচ্ছে 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু 1 ভোল্ট, 1 ভোল্ট। তাহলে এর ভোল্টেজটা হচ্ছে আমার 1 ভোল্ট। তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলো তো? হাফ অ্যাম্পিয়ার। এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে বলো তো? এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে? এর মধ্যে আবার হাফ অ্যাম্পিয়ার। আবার এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে? এর মধ্যে, এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে? 3/3 ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার, হাফ অ্যাম্পিয়ার, হুম, ও এইদিকে আসছে হাফ আর এইদিকে আসছে 1, তাহলে এটা হচ্ছে টোটাল এইদিকে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, 1.5, 1.5 অ্যাম্পিয়ার। অপশন 1 রাইট অ্যান্সার। সহজ জিনিস, কঠিন জিনিস না। চলো নেক্সট অঙ্ক। কি বলছে? ইন দ্য ট্রানজিয়েন্ট সার্কিট শোন দ্য in the transient circuit shown the time constant of the circuit is। এখানে আমাকে এই সার্কিটের টাইম কনস্ট্যান্টটা বের করতে হবে। কি করে বের করবে? টাইম কনস্ট্যান্টের ফর্মুলা কি? টাইম কনস্ট্যান্টের ফর্মুলা হচ্ছে আরসি। দেখো আগে সার্কিট একটা দেখাই। ধরো এখানে একটা ক্যাপাসিটর আছে, ধরো এখানে একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে, আর এখানে রেজিস্ট্যান্স আছে একটা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, আর এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছে। এবার এই সার্কিটের টাইম কনস্ট্যান্ট, এই সার্কিটের টাইম কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু আর সি হয়। হোয়াট ইজ আর? আরটা কি? আরটা কি? আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস ক্যাপাসিটর when battery is hot
সার্কিটের, এটা খেয়াল রাখতে হবে। আরটা কি? আরটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস ক্যাপাসিটর when ব্যাটারি ইজ শর্ট সার্কিটেড। ঠিক আছে? তাহলে এইখানে আমাকে যদি এই সিস্টেমের যদি টাইম কনস্ট্যান্ট বের করতে হয়, তাহলে অবশ্যই আমাকে এই দুটো পয়েন্টের মাঝে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, যখন তুমি শর্ট করে দিচ্ছ, এই জিনিসটাকে তুমি যখন শর্ট করে দিচ্ছ। কি বললাম বুঝতে পারলে? তুমি লক্ষ্য করে দেখো, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স কিসে আছে? সিরিজে আছে। তাহলে এইখানে আমি 3R লিখবো। এই 3R এর সঙ্গে এই রেজিস্ট্যান্স কিসে আছে? এবার তুমি লক্ষ্য করে দেখো, এই 3R আর এই R কিসে আছে? প্যারালালে আছে। তাহলে এটা কত হচ্ছে? 3R/4 লিখবো। এরপর এই 3R/4 আর এই R কিসে আছে? অবশ্যই সিরিজে রয়েছে। কারণ তুমি লক্ষ্য করে দেখো, এর মধ্যে এইদিকে কারেন্ট যাচ্ছে, যে সেম কারেন্ট এইদিকে যাবে, সেম কারেন্ট এইদিকে যাবে। বাস। কারণ তুমি লক্ষ্য করে দেখো, এই যে পুরোটা, এই যে আমি পুরোটা বের করলাম, এই যে পুরোটা বের করলাম, এই পুরোটা তো 3R/4 বেরিয়ে গেছে আমার। এই পুরোটা তো 3R/4 বেরিয়ে গেছে আমার। বেরিয়েছে তো? এই পুরোটাকে 3R/4 লেখো, তাহলে এইখানে যে কারেন্ট যাবে এখানে সেম কারেন্ট যাবে। তাহলে এই 3R/4 আর এই আর কিসে আছে? সিরিজে আছে। তাহলে 3R/4 প্লাস আর কত হচ্ছে? 3R/4 প্লাস আর ইজ ইকুয়াল টু হয়ে গেল 7R/4। তাহলে এই যে আর এর মান এইখানে কত হলো? 7R/4 বেরিয়েছে। তাহলে টাইম কনস্ট্যান্ট যদি বের করতে হয়, আর এর সঙ্গে আমাকে সিটা গুণ করে দিতে হবে। তাহলে 7/4RC। তাহলে অপশন 3 7/4RC রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। এটাও সহজ কোয়েশ্চেন, দেখো কি বলছে। Three conducting concentric spherical cell of radius R, 2R, 3R have charge Q/3 and -2Q respectively. The intermediate cell is now grounded. এই যে এই মাঝের সেলটাকে গ্রাউন্ডেড করে দেওয়া হয়েছে, এই মাঝের সেলটাকে আমার গ্রাউন্ডেড করে। ঠিক আছে, ফাইন্ড চার্জ ফ্লোন ইনটু আর্থ। এই এটাতে কত চার্জ ফ্লো করেছে এটা আমাকে বের করতে। ধরে নিচ্ছি এইখানে গ্রাউন্ড করার জন্য এক্সট্রা কিউ ড্যাশ পরিমাণ চার্জ এসে পৌঁছেছে। এখন বি পয়েন্টের পোটেনশিয়াল আমাকে 0 করতে হবে। পোটেনশিয়াল এট পয়েন্ট বি বা পোটেনশিয়াল অফ বি সেল ইজ ইকুয়াল টু 0 হবে। এখন বি সেলের পোটেনশিয়াল এ সেলের জন্য কত হচ্ছে? কে Q/2R। বি সেলে এখন টোটাল চার্জ কত? Q/3 প্লাস কিউ ড্যাশ। তাহলে K/2R এটা হচ্ছে Q/3 প্লাস কিউ ড্যাশ। আর সি সেলে -2Q চার্জ থাকার জন্য K ইন্টু -2Q/3R। আর এই পুরো সামটাকে আমাকে 0 করতে হবে, এই পুরো সামটাকে আমাকে 0 করতে হবে। এটা ইজ ইকুয়াল টু আমাকে 0 করতে হবে। তাহলে এক কাজ করি, K/6R কমন নিই। K/6R যদি কমন নিই, তাহলে এটা কত হচ্ছে বলো তো? 3Q হচ্ছে। এটা কত হচ্ছে? প্লাস 3 দ্বিগুণ হবে Q প্লাস 3Q ড্যাশ। আর এখানে কত হচ্ছে? -4Q। এটা ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। পরিষ্কার দেখতে পাচ্ছি Q ড্যাশ ইকুয়াল টু 0 হচ্ছে, কারণ এটাও 4Q, এটা -4Q, 4Q -4Q কেটে যাচ্ছে, Q ড্যাশ এর মান আমার 0 হচ্ছে। তাহলে 0 হচ্ছে রাইট অ্যান্সার, অপশন 4 রাইট অ্যান্সার। খুব সহজ জিনিস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি বলছে? ফিগার শোজ লাইন অফ
lines of constant potential in a region in which an electric field is present, এগুলো হচ্ছে equipotential line. The value of potential are written at which point A, B, C is the magnitude of electric field is greatest. ইলেকট্রিক ফিল্ডের মান সব থেকে বেশি কোন পয়েন্টে হবে? ঠিক আছে, আমরা জানি ইলেকট্রিক ফিল্ড E ইজ ইকুয়াল টু কত হয়? মাইনাস অফ ডিভি বাই ডিআর হয়, জানি এটা আমরা। ইলেকট্রিক ফিল্ড E ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডিভি বাই ডিআর হয়। ইলেকট্রিক ফিল্ড E ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডিভি বাই ডিআর হয়। তো যদি মডটা নিতে চাও, যদি মড নাও তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা আর হয়। তুমি লক্ষ্য করে দেখো প্রত্যেকটা বিন্দুর জন্য ডেল্টা ভি এর মানটা কিন্তু ভোল্টেজের চেঞ্জটা কিন্তু 10 ভোল্ট করে করেই হচ্ছে, ভোল্টেজের চেঞ্জ কিন্তু সেম হচ্ছে, 10 ভোল্ট করে করেই ভোল্টেজের চেঞ্জ হয়েছে। তাহলে যেখানে ডেল্টা আর এর মান কম, পরিষ্কার দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ডেল্টা আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ সেপারেশনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেপারেশন যেখানে কম হবে সেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, সেপারেশন কম সব থেকে এখানে আছে, তাহলে অবশ্যই বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মানটা বেশি হবে। তাহলে অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। বলছে ইন দ্য গিভেন সার্কিট ডায়াগ্রাম পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড সি ইজ ভি বাই 4। ঠিক আছে, এ অ্যান্ড সি ইজ ভি বাই 4। চলো করছি। এই পয়েন্টে হচ্ছে ভি বাই 4, এটাতে হচ্ছে ভি বাই 4, ছাড়ো এটাতে হচ্ছে ভি বাই 4। তাহলে অবশ্যই এটাতে কত? 3 ভি বাই 4 হবে। এটা যদি ভি বাই 4 হয় তাহলে এটা 3 ভি বাই 4 হবে, কোনো সন্দেহ নেই এই বিষয়ে। হুম, কি বলেছে? দ্য কারেন্ট ইন ব্রাঞ্চ বিসি, বিসি ব্রাঞ্চে কত কারেন্ট যাবে এটা বের করতে হবে। ছাড়ো একটা কথা বলি, দাঁড়াও, এটা ছাড়ো। দাঁড়াও, এটা ছিল আর রেজিস্টার, ডি পয়েন্ট ছিল। এখানে ভোল্টেজ ড্রপটা ভি বাই 4 বলেছে। এখন তুমি লক্ষ্য করে দেখো এর পোটেনশিয়াল কত? 0। এর পোটেনশিয়াল কত? ভি। এর পোটেনশিয়াল কত? ভি। এর পোটেনশিয়াল কত? ভি। এখানে ভি বাই 4 ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, তাহলে সি পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? সি পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? সি পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? এটা সি পয়েন্ট, সি পয়েন্টের পোটেনশিয়াল ভি মাইনাস ভি বাই 4 ইজ ইকুয়াল টু 3 ভি বাই 4 হবে। বলছে ছাড়ো। তাহলে এইখানে যে কারেন্ট যাবে তার ভ্যালু কত? এইখানে যে কারেন্ট যাবে তার ভ্যালু কত? আর এইখানে যে কারেন্ট যাবে তার ভ্যালু কত? এইখানে যে কারেন্ট যাবে তার ভ্যালু হচ্ছে ভি বাই 4 আর এইখানে যে কারেন্ট যাবে তার ভ্যালু হচ্ছে 3 ভি বাই 4 আর। তার মানে এইখানে যে কারেন্ট যাচ্ছে তার ভ্যালু ভি বাই 4 আর, কারণ ভোল্টেজ ড্রপ ভি বাই 4 বলে দিয়েছে। এইখানে যদি ভি বাই 4 ভোল্টেজ ড্রপ হয় তাহলে এইখানে 3 ভি বাই 4 ভোল্টেজ ড্রপ হবে, তাই তো হয়েছে। তাহলে এইখানে যে কারেন্ট সেটা 3 ভি বাই 4 আর হবে। তাহলে অবশ্যই এইখানে কারেন্ট কম ছিল, এইখানে কারেন্ট বেশি হয়েছে, তার মানে অবশ্যই কারেন্ট এই দিকে ঢুকেছে। কত কারেন্ট ঢুকেছে? না এটা মাইনাস এটা। তাহলে আমার অ্যান্সার হবে কারেন্ট ইন ব্রাঞ্চ এ বি, সরি বিসি ইজ ইকুয়াল টু 3 ভি বাই 4 আর মাইনাস ভি বাই 4 আর ইজ ইকুয়াল টু ভি বাই 2 আর। ভি বাই 2 আর হচ্ছে রাইট অ্যান্সার, অপশন 1 হচ্ছে রাইট। বুঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন।
বলছে ইন দ্য ফলোইং ফিগার দ্য চার্জ অন ইচ কন্ডেন্সার ইজ ইন দ্য স্টেডি স্টেট উইল বি। তোমাকে কন্ডেন্সারে চার্জ কত হবে স্টেডি স্টেট এটা জানতে চাইছে। প্রথম কথা, এই রেজিস্ট্যান্স গুলোর না কোনো গুরুত্ব নেই, কারণ এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোনো কারেন্টই পাস করবে না। কারণ ক্যাপাসিটরের সঙ্গে সিরিজ কম্বিনেশনে যে রেজিস্ট্যান্স থাকে তার মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করে না স্টেডি স্টেটে। তাহলে যে কারেন্ট পাস করার সেটা এটা দিয়ে পাস করবে, পুরো কারেন্টটা এটা দিয়ে পাস। ঠিক আছে, খেয়াল থাকে যেন। এবার এই বেচারা 1 ওহম, তাহলে এইখানে টোটাল ভোল্টেজ ড্রপ কত হবে? টোটাল রেজিস্ট্যান্স কত? 4 আর 1 এ 5। তাহলে এইখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হবে 8 ভোল্ট হবে। এইখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা 8 ভোল্ট হবে। এবারে তুমি করে নাও, ওপরেও আমার 8 ভোল্ট ভোল্টেজ ড্রপ হবে, নিচেও আমার 8 ভোল্ট ভোল্টেজ ড্রপ হবে। ওপরেও আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স 1.5 মাইক্রোফ্যারাড আর নিচেও আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স 1.5 মাইক্রোফ্যারাড। তাহলে আমার কি বলেছে, চার্জ চার্জ কিউ ইজ ইকুয়াল টু কত হয়? চার্জ কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি হয়। সি কত? সি এর মানটা হচ্ছে ওপরে 3 3 1.5, 1.5 মানে তুমি 3 এর 2 লিখতেই পারো, মাইক্রোটাকে ছাড়ো এখন। আর ভি এর মানটা কত? 8 ভোল্ট আছে, 8 ভোল্ট, এটা মাইক্রো কুলম্ব হবে। তাহলে এটা 4 3 12, 12 মাইক্রো, 12 মাইক্রো কুলম্ব হচ্ছে রাইট অ্যান্সার। 12 মাইক্রো কুলম্ব, অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো সহজ কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন বলছে ভোল্টমিটার হ্যাভিং এ রেজিস্ট্যান্স অফ 1800 ওহম ইজ ইউজড টু মেজার দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 200 ওহম রেজিস্ট্যান্স which is connected to a power supply of EMF এত and internal resistance of 20 ohm. The percentage decrease in the potential difference across the 200 ohm resistor when the voltmeter is connected across it. এটা কিন্তু খুব ক্যালকুলেটিভ অঙ্ক হবে। হ্যাঁ, এটা কিন্তু ক্যালকুলেটিভ অঙ্ক হবে। কি করে অঙ্কটা করবে? ভোল্টমিটার যোগ করার আগে, ভোল্টমিটার যোগ করার আগে সার্কিটের সার্কিটে তোমার কি বলে ভোল্টেজ কত ড্রপ হচ্ছিল। ভোল্টমিটার যখন যোগ করিনি তখন সার্কিটে ভোল্টেজ ড্রপ কত হচ্ছিল? আমার সার্কিটে তখন কি কি ছিল বলতো? 200 ওহমের রেজিস্ট্যান্স ছিল আর 20 ওহম ইন্টারনাল রেজিস্ট্যান্সের আমার একটা সেল ছিল। তাহলে ভোল্টেজ ড্রপ কত হচ্ছিল? ভোল্টেজ ড্রপ ভি ইনিশিয়াল, ভি ইনিশিয়াল ভি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। আই কত হচ্ছিল? আমার ইএমএফ এর ভ্যালু কত ছিল? 50 ভোল্ট। তাহলে 50 বাই 200 প্লাস 20 মানে হচ্ছে 220। আর এর মান কত ছিল? 200। ভি ফাইনাল ইজ ইকুয়াল টু কত? আই ফাইনাল ইন্টু আর। এখন তুমি লক্ষ্য করে দেখো এই 200 ওহম রেজিস্ট্যান্সের সঙ্গে প্যারালাল কম্বিনেশনে এই 1800 ওহমের একটা ভোল্টমিটারকে যোগ করা হয়েছে। তাহলে সার্কিটে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে 50 ডিভাইডেড বাই 20 প্লাস 200 ইন্টু 1800 বাই 2000, ঠিক আছে, ইন্টু আর। আর এর মানটা কত হবে বলতো? আর এর মানটা এখন আবার এটা হবে 200 ইন্টু 1800 ডিভাইডেড বাই 2000। কি করে হলো? তুমি অঙ্কটা এমনি নর্মালি সার্কিট ড্র করে দেখতে পারো। আগে কি ছিল? একটা যখন ব্যাটারি ছিল যার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 20 ওহম, এটা হচ্ছে তোমার 50 ভোল্ট,
এটা হচ্ছে তোমার 220, 200 ওহম দেওয়া আছে, আর এর সঙ্গে একটা গ্যালভানোমিটার অ্যাড করা আছে। যার রেজিস্ট্যান্স হচ্ছে 1800। তুমি এবারে যদি এই বেসিক ক্যালকুলেশনটা করে নাও, তুমি এটা পাবে। প্রবলেমটা হচ্ছে ক্যালকুলেশন করতে, তোমাকে পার্সেন্টেজ ডিক্রিজ করতে হবে, তাহলে এই ক্যালকুলেশনটা তোমাকে করতে পারতে হবে। এখন আমি বলবো পরীক্ষাতে এই অঙ্কগুলো অ্যাভয়েড করবে, লাস্টে সময় থাকলে পরে করবে, না হলে ক্যালকুলেশন করে বেকার নিজের ব্রেনটা হ্যাম্পার করার কোনো মানে হয় না। ঠিক আছে, তাও ক্যালকুলেশন করছি, চলো। এটা আমি দেখতে পাচ্ছি এটা হবে তোমার 50, 200, 1800 ডিভাইডেড বাই তিনটে জিরো কমন যাবে, 4, এখানে হবে 4 প্লাস 18 to 36, এটা হবে। আমি কিন্তু শর্টে ক্যালকুলেশন করে এটা করছি, হ্যাঁ, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি 1 2 3 4, 1 2 3 4, কত আসছে বলো তো এখানে? 10 ইন্টু 18 ডিভাইডেড বাই 40, মানে এটা হচ্ছে 18/4 আসছে। এখানে কত আসছে বলো তো? 0 0 কাটছে, এটা আসছে 1000/22। ডিক্রিজটা তাহলে কত হচ্ছে? ই ইনিশিয়াল বাই ই ফাইনাল বাই ই ইনিশিয়াল ইন্টু 100, তাহলে 1 ডিভাইডেড বাই ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল কত হচ্ছে বলো তো? 18/4 ইন্টু 1000/22 ইন্টু 100, এটা কত আসছে? 4000 মাইনাস 18 দেবে 36, হাতে থাকে 3, কত হচ্ছে? থ্রি 96 ডিভাইডেড বাই কত আসছে নিচে? 400। ভুল করছে, অ্যান্সারটা 1% আসবে, হ্যাঁ, চল্লিশ আসবে না। তুমি একটু ক্যালকুলেশনটা করে দেখবে, হ্যাঁ 1% আসবে, মনে হচ্ছে কোথাও ক্যালকুলেশনে ভুল করছে, আমি সময় নষ্ট করছি না ক্যালকুলেশন করে। ঠিক আছে, নেক্সট। কি বলছে? ফর দ্য গিভেন সার্কিট গিভ অ্যান্সার অফ দ্য ফলোইং কোয়েশ্চেন। If device 1 is battery of EMF 10 volt and 2 ohm internal resistance,
পজিটিভ এন্ড অ্যাট এ। আচ্ছা চলো, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট। ডিভাইস এ, আচ্ছা ডিভাইস 1 10 ভোল্ট আর 2 ওহম ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এইখানে এক কাজ করা যেতে পারে, এটা 10 ভোল্ট আর 2 ওহম ইন্টারনাল রেজিস্ট্যান্স, এখানে করা যেতে পারে ইএমএফ এক্স ভোল্ট, এর ইএমএফটা হচ্ছে এক্স ভোল্ট, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আছে 1 ওহম, এটা হচ্ছে 10 ভোল্ট আর এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে এক্স ভোল্ট আর এটা হচ্ছে তোমার 1 ওহম। ঠিক আছে, বলছে রিডিং অফ গ্যালভানোমিটার ইজ 0 দেন ভ্যালু অফ এক্স। রিডিং অফ গ্যালভানোমিটার ইজ 0 মানে জি এর মধ্য দিয়ে কিন্তু কোনো কারেন্ট পাস করছে না, এই জি এর মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করছে না। ঠিক আছে, তাহলে অবশ্যই এইখানে যা কারেন্ট পাস করবে এখানে সেম কারেন্ট পাস করবে, সিরিজ কম্বিনেশন না। এবার দেখো 24 উপরে কত রেজিস্ট্যান্স আছে বলো তো, 9 আর 3 12, তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ উপরে। আচ্ছা এইখানে টোটাল ভোল্টেজ ড্রপ কত হবে বলো তো, এইখানে ভোল্টেজ ড্রপ কত হবে, কারণ 9 আর 3 12, আমার উপরে কারেন্ট কত যাবে 24/12 ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে 18 ভোল্ট। এবার তুমি লক্ষ্য করে দেখো, এটা 24 তো, এটাকে 0 ধরছি, এটাকে 0 ধরছি, তাহলে এটাও 0 হবে, এটা 24 হবে, এটা 24 মাইনাস 18 ইজ ইকুয়াল টু, এখানে 24 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 6 ভোল্ট হবে। হ্যাঁ, যেহেতু এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এর ভোল্টেজ আর এর ভোল্টেজ সেম হবে, তাহলে এটাও আমার 6 ভোল্ট হবে। তাহলে এইখানে যে ভোল্টেজ ড্রপ হয়েছে, এই ভোল্টেজ ড্রপের ভ্যালু কত আছে, এই ভোল্টেজ ড্রপের ভ্যালু আছে 24 থেকে 6 বাদ দিলে 18, এখানে মোট 18 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়েছে, এখানে আমার টোটাল 18 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়েছে। ঠিক আছে, 18 ভোল্ট ভোল্টেজ, আর এখানে 18 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়েছে। এবার তুমি লক্ষ্য করে দেখো, ভোল্টেজ এর অ্যাক্রসে ভোল্টেজ বেশি দিয়েছি আমি, এর অ্যাক্রসে ভোল্টেজটা বেশি আছে, ইএমএফ এর থেকে ভোল্টেজ ড্রপটা বেশি আছে, তাহলে অবশ্যই এই ব্যাটারি চার্জ হচ্ছে, তার মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারেন্ট এই দিক বরাবর পাস করবে। কি বলছি বুঝতে পারছো, কারেন্টটা তো আমার এই দিক বরাবর পাস করবে। ক্লিয়ার এটা, কারণ অ্যাপ্লাইড ভোল্টেজটা বেশি আর এর ইএমএফটা কম, তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আইআর হবে, এখানে অবশ্যই ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আইআর হবে, এখানে ভি ইজ ইকুয়াল টু ই, সরি প্লাস আইআর হবে, হ্যাঁ প্লাস আই আর হবে। ভি এর ভ্যালু কত 18, ই এর ভ্যালু কত 10, আই এর ভ্যালু জানি না 2i, তাহলে আই ইজ ইকুয়াল টু, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আই ইজ ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। বাস, গল্প শেষ। এবারে এই এক্স এর মান আমাকে বের করতে হবে, অবশ্যই কারেন্ট এইখানেও এই ডাইরেকশনেই ফ্লো করবে, কারণ সিরিজ কম্বিনেশন, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায়নি, এই কারেন্টটা এর মধ্য দিয়েই পাস করবে। তাহলে এইখানে এখন ভোল্টেজ ড্রপ কত 6 ভোল্ট, তাহলে এখানেও ভি ইজ ইকুয়াল টু ই প্লাস আই আর হবে, ভি এর ভ্যালু 6, ই এর ভ্যালু এক্স আমি জানি না, আই এর ভ্যালু 4, আর আর এর ভ্যালু কত আছে এখানে 1 ওহম আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 ভোল্ট। 2 ভোল্ট হচ্ছে আমার এর অ্যান্সার, 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট, অপশন 4 2 ভোল্ট। ভালো কোয়েশ্চেন, কঠিন কোয়েশ্চেন না, কিন্তু হ্যাঁ কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো কি বলছে দেখো, বলছে 4 bulbs are connected into the circuit as shown in the circuit, the rating of the bulbs are shown below, the bulb which will fuse first is, কে আগে ফিউজ করবে, সেই আগে ফিউজ করবে যার পাওয়ারটা ম্যাক্স হবে, যার পাওয়ারটা ম্যাক্স হবে সেই আগে ফিউজ করবে। ক্লিয়ার এই ব্যাপারটা,
এখন B1 B2 B3 B4 এর রেটিং বলে দিয়েছে, তাহলে এইখান থেকে রেজিস্ট্যান্স R1 এর ভ্যালু বের করতে পারবো। R1 কত হবে বলো তো? R1 ইজ ইকুয়াল টু 100 স্কোয়ার 100 ইন্টু 100 বাই 25 ইজ ইকুয়াল টু 400 ওহম হবে। R2 ইজ ইকুয়াল টু কত হবে? 50 ইন্টু 50 বাই 50 ইজ ইকুয়াল টু 50 ওহম হবে। R3 কত হবে? 200 ইন্টু 200 বাই 100 ইজ ইকুয়াল টু আবার 400 হচ্ছে। R4 কত হবে? 50 ইন্টু 50 ডিভাইডেড বাই 25 কত হচ্ছে এটা? 100 ওহম। ঠিক আছে, এবারে তুমি লক্ষ্য করে দেখো, এই প্রান্ততে টোটাল রেজিস্ট্যান্স কত? 450। এই প্রান্ততে টোটাল রেজিস্ট্যান্স কত? 400 আর 100 500। ঠিক আছে, তাহলে অবশ্যই এর মধ্য দিয়ে কারেন্ট বেশি ফ্লো করবে। সরি, এর মধ্য দিয়ে কারেন্ট বেশি ফ্লো করবে। এর মধ্য দিয়ে কারেন্ট বেশি ফ্লো করবে কারণ রেজিস্ট্যান্সের মান উপরে কম আছে। এবারে দেখো 1 আর 2 হচ্ছে আমার সিরিজ কম্বিনেশনে আছে। সিরিজ কম্বিনেশনে P ইজ ইকুয়াল টু I স্কোয়ার R লাগাই। সিরিজ কম্বিনেশনে P ইজ ইকুয়াল টু I স্কোয়ার R লাগাই, তাহলে P এর সঙ্গে R এর সমানুপাতিক সম্পর্ক হয়। এখন 1 আর 2 এর মধ্যে কার রেজিস্ট্যান্স বেশি? অবশ্যই 400 এর রেজিস্ট্যান্স বেশি, তাহলে A হচ্ছে আগে ফিউজ হবে। অবশ্যই B1 হচ্ছে আগে ফিউজ হবে, তাহলে B1 হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? সহজ কোশ্চেন ছিল। চলো নেক্সট কি বলছে? ফিগার শোজ 3 ডিফারেন্ট ক্যাপাসিটর separately charged by batteries and then connected shown with initially switch open. When switch is closed the charge, আমাকে সুইচ ক্লোজ করলে চার্জের কি সব পরিবর্তন আসবে এটা আমাকে বের করে দেখাতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, এইখানে টোটাল যে চার্জ থাকবে তার ভ্যালু কত হবে বলো তো? এইখানে চার্জ কত থাকবে, এইখানে চার্জ কত থাকবে, আর এইখানে চার্জ কত থাকবে? দেখো ফার্স্টে বের করি। এইখানে চার্জ থাকবে 4 মাইক্রোফ্যারাড, এইখানে চার্জ থাকবে 1 মাইক্রোফ্যারাড, আর এইখানে চার্জ থাকবে 1 মাইক্রোফ্যারাড। এটা ক্লিয়ার? এবার তুমি লক্ষ্য করে দেখো, এর পজিটিভের সঙ্গে এর নেগেটিভের কানেকশন আছে। আমরা জানি সুইচটা আমি যদি কানেকশনটা যদি করে দিই তাহলে সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে চার্জ ফ্লো করবে বা কারেন্ট ফ্লো করবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই দিক থেকে এই দিকে কিউ পরিমাণ চার্জ গেল। তাহলে এখন ইনিশিয়ালি এখানে কত, যদি কিউ পরিমাণ চার্জ যদি ফ্লো করতে শুরু করে তাহলে এই পজিটিভ প্লেটটা চার্জ লুজ করবে, তাহলে এর এখন চার্জ থাকবে 4 মাইনাস কিউ। এবার দেখো প্লাস কিউ পরিমাণ চার্জ এই নেগেটিভ প্লেটে এসে জমলো, তার মানে নেগেটিভ প্লেটে প্লাস চার্জ গেল, নেগেটিভ প্লেটে প্লাস চার্জ এলো, তাহলে অবশ্যই এখানে নেগেটিভ চার্জের মানটা কমবে। এবার এইখানে যেহেতু চার্জ ঢুকেছে তাহলে অবশ্যই এইখান থেকে চার্জটা কিউ পরিমাণ চার্জ বেরিয়েও যাবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে এইখানে আমার কিউ পরিমাণ চার্জটা বেরিয়েও যাবে। তাহলে এই পজিটিভ প্লেটে আগে চার্জ ছিল 1 মাইক্রোফ্যারাড, এখন কিউ পরিমাণ চার্জ যদি বেরিয়ে যায় তাহলে এইখানে এখন টোটাল চার্জ থাকবে 1 মাইনাস কিউ মাইক্রোফ্যারাড। এটা ক্লিয়ার হয়েছে তো? এবারে দেখো এই পজিটিভ প্লেটে এখন চার্জ ঢুকছে। তাহলে আগে এইখানে পজিটিভ প্লেটে চার্জ ঢুকছে, তাহলে আগে ছিল 1 মাইক্রোফ্যারাড,
তাহলে এখন হয়ে যাবে 1 প্লাস কিউ, এখন হয়ে যাবে 1 প্লাস কিউ মাইক্রোকুলম। আর যেহেতু চার্জ ঢুকলো তাহলে ফার্দার এইখান থেকে চার্জ আবার বেরিয়েও যাবে, এইখান থেকে চার্জ ফার্দার আবার বেরিয়েও যাবে। তাহলে নেগেটিভ প্লেটটা চার্জ লুজ করবে, তাহলে এর মধ্যে চার্জ আরো নেগেটিভ হবে, তাহলে 1 প্লাস কিউই তো হবে না, এটা বোঝা গেছে তো। এবারে আমাকে বলেছে যে কত পার্সেন্ট ডিক্রিজ করবে বা কত পার্সেন্ট ইনক্রিজ করবে, এটা আমাকে বের করতে হবে। অবশ্যই তুমি দেখতে পাচ্ছ এই যে 2 মাইক্রোফ্যারাড রয়েছে না, এই যে 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, অবশ্যই 2 মাইক্রোফ্যারাড চার্জ লুজ করছে, তাহলে ইনক্রিজের তো গল্প নেই, অপশন 3 তো এমনি হবে না। অন অল ক্যাপাসিটর গেট ইকুইলাইজড, ইকুইলাইজড হচ্ছে কিনা সেটা আমাকে করে দেখতে হবে। বিকাম জিরো অন অল ক্যাপাসিটর, এটাও আমাকে করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি এক্স। ঠিক আছে, যদি আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি যাই তাহলে ভোল্টেজটা বাড়ছে, তাহলে এটা হয়ে গেল ভি এক্স। ভোল্টেজটা যেহেতু বেড়েছে, কত পরিমাণ বেড়েছে, মানে ভি ইজ ইকুয়াল টু হয় কিউ বাই সি, তাহলে এটা হয়ে যাবে, বেড়েছে তো, তাহলে 4 মাইনাস কিউ বাই, এটা কত আছে 2 মাইক্রোফ্যারাড, 2 ছোট পড়ে গেল, ভিএক্স প্লাস, যেহেতু পজিটিভ ভোল্টেজের দিকে গেলাম তাহলে ভোল্টেজ বাড়বে, তাহলে কত হবে 4 মাইনাস কিউ বাই 2। আবার দেখো ভোল্টেজটা বাড়াচ্ছি, মানে আমি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছি, তাহলে ভোল্টেজটা বাড়বে, কত পরিমাণ বাড়বে না চার্জ বাই ক্যাপাসিটেন্স, তাহলে 1 মাইনাস কিউ ডিভাইডেড বাই 1। আবার দেখো এখানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছি, মানে ভোল্টেজটা কমবে, কত কমবে, চার্জ বাই ক্যাপাসিটেন্স, চার্জ কত আছে 1 প্লাস কিউ বাই ক্যাপাসিটেন্স কত আছে 1, আর এইখান থেকে এইখানে যাচ্ছি মানে ভিএক্স এই ফেরত এলাম, তাহলে এটা হয়ে গেল ভিএক্স, ভিএক্স ভিএক্স কেটে যাবে। তাহলে এইখান থেকে আমি যদি এলসিএম যদি বের করতে চাই, আমি যদি এইখান থেকে যদি আমি এলসিএম যদি বের করি, কত হচ্ছে 2, এটা হচ্ছে 4 মাইনাস কিউ প্লাস 2 মাইনাস 2 কিউ মাইনাস 2 কিউ ইজ ইকুয়াল টু 0, হচ্ছে তো। এটা এটা কেটে গেল, তাহলে 4 মাইনাস 5 কিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 4 বাই 5 মানে 0.8, অবশ্যই মাইক্রোকুলম হবে। তাহলে 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরটা 0.8 মাইক্রোকুলম চার্জ লুজ করেছে, ও অতটা পরিমাণ চার্জ লুজ করেছে, 0.8 মাইক্রোকুলম চার্জ লুজ করেছে। আমাকে বলেছে কত পার্সেন্ট ডিক্রিজ করেছে, তাহলে লুজ কত করেছে 0.8, লুজ কত করেছে 0.8, আগে কত ছিল, আগে ছিল আমার 4, আগে ছিল আমার 4, পার্সেন্টেজ করতে হবে বলে 100 দিয়ে গুণ করছি, কত হচ্ছে এটা 8 বাই 40 টু 100, 20%ই আসছে, তাহলে অবশ্যই আমার অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার, কারণ সে লুজ করেছে, কত লুজ করেছে না 20% লুজ করেছে, বাস অ্যান্সার। ঠিক আছে, চলো লাস্ট কোয়েশ্চেন, এটা হলেই গল্প শেষ। কি বলছে, অ্যান ইলেকট্রিক ডাইপোল with dipole moment p is equal to এত কুলম্ব মিটার is placed in an electric field E is equal to এত, the external agent turn the dipole slowly until its electric dipole moment becomes এত কুলম্ব মিটার, the work done by external agent is। তুমি একটা কথা দেখো, একটা জিনিস লক্ষ্য করে দেখো, ইনিশিয়াল ডাইপোল মোমেন্ট এত ছিল, ফাইনাল ডাইপোল মোমেন্ট হচ্ছে এত হয়ে গেছে। ডাইপোল মোমেন্টের কি কোনো, তুমি যদি ডাইপোলটাকে ঘোরাও, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যদি ডাইপোলটাকে ঘোরাও, তাহলে ডাইপোল মোমেন্টের কি কোনো পরিবর্তন আসবে? পয়েন্ট নাম্বার 1, ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি, তো ডাইপোল মোমেন্টের মান ও দিক দুটোই আছে।
আমি যদি চার্জগুলোকে আরো মানে চার্জগুলোর মধ্যে ডিস্টেন্সটা যদি না বাড়াই বা চার্জের মানের যদি কোনো পরিবর্তন না করি, তাহলে ডাইপোল মোমেন্টের মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু যেহেতু ডাইপোলটাকে ঘোরানো হচ্ছে, তাহলে ডাইপোল মোমেন্টের ডাইরেকশনের চেঞ্জ হবে। আর ডাইপোল মোমেন্টের ডাইরেকশনের চেঞ্জ যদি হয়, তাহলে ডাইরেকশন ভেক্টর চেঞ্জ হবে, মানটা কিন্তু আনচেঞ্জ থাকবে। 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মানে 5 হচ্ছে, এইখানেও -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মানে 5 হচ্ছে। 3i ক্যাপ 4j ক্যাপ মানে 5, -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মানে হচ্ছে 5। তাহলে ডাইপোল মোমেন্টের মানের দেখো কিন্তু কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র দিকের পরিবর্তন হয়েছে। তাহলে আমাকে এখানে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট বের করতে হবে। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট যদি বের করতে হয়, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট যদি বের করতে হয়, এটা যদি করতে হয় কি করে করবে দেখো, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইজ ইকুয়াল টু ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল করলেই গল্প হয়ে যায়। ইউ ফাইনাল ইজ ইকুয়াল টু কত হয়, মাইনাস অফ পি ভেক্টর ডট বা মাইনাস অফ পি কস থিটা করলে, বা পি ডট ই করে দাও, ছাড়ো, কারণ থিটার মান বের করার দরকার নেই, কারণ আমি এইখানে ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড দুটোরই ভেক্টর রাশিতে ভেক্টর ফর্মে মানটা বলে দেওয়া আছে। কত হচ্ছে বলো তো, এখানে যদি ডট করো তাহলে এটা আসছে তোমার -12,000 -12,000 ইন্টু 10⁻⁻30। এটা ইউ ইনিশিয়াল ছিল, সরি, ভেরি সরি, আমার ইউ ইনিশিয়াল ছিল। ইউ ফাইনাল ইজ ইকুয়াল টু কত হবে, এটা ইনিশিয়াল মাইনাস অফ পি ফাইনাল ডট ই মাইনাস, এটা -1600 হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ডট করলে -1600 আসছে, আর একটা মাইনাস এখানে এক্সট্রা আছে বলে প্লাস হয়ে যাবে। তাহলে 16,000 ইন্টু 10⁻⁻30। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট যখন আমি করব, তখন ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল করব, আর 16 দুয়ে কত হচ্ছে, 28 হচ্ছে, 28,000 ইন্টু 10⁻⁻30। আমার অ্যান্সার প্লাসে বেরোচ্ছে, তাহলে প্লাসই অ্যান্সার হবে, আবার কি মাইনাস তো অ্যান্সার হবে না। বাস, আর কিছু ভাবার দরকারই নেই। চলো, অনেকগুলো অঙ্ক করালাম, অনেক সময় ধরে করালাম। আই হোপ তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। অঙ্কগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। যাতে করে প্র্যাকটিস করতে সুবিধা হয়, তাই জন্যই তো কঠিন কঠিন অঙ্কগুলোকে এক কাছে করা। ঠিক আছে, ঠিক আছে। মোটামুটি সব অঙ্ক করে দিলাম, একটা ক্যালকুলেশন শুধু মাথায় কাজ করছিল না বলে হলো না। এই ক্যালকুলেশনটা একটু করে দেখে নেবে, তাহলেই তোমার কোথায় গেল ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন, হ্যাঁ, এই ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা হয়ে গেলেই গল্প শেষ। আচ্ছা, আমি একবার করে দেখে দাও। 50 ডিভাইডেড বাই 20 প্লাস 200 ইন্টু 800 বাই ইন্টু এত। ঠিক আছে, অসুবিধা নেই। এটা হচ্ছে 1 2 3 4 4 প্লাস 18 টু 36। ঠিক আছে, 200 ইন্টু 1800, 4 1 2 3 4 কেটে গেল। আচ্ছা, এখানে একটা শূন্য এক্সট্রা ছিল না, এখানে 180 হচ্ছে, এখানে 180 হচ্ছে। তাহলে এখানে একটা শূন্য এক্সট্রা আসবে গো, এখানে একটা শূন্য এক্সট্রা আসবে, এখানে একটা শূন্য, এখানে 4000 ইন্টু 100 ছিল। 1 2 1 2 কত আসছে বলো তো, এটা 40/40, 40/40 ইজ ইকুয়াল টু 1%। চলো, এটাও শেষ। ঠিক আছে, যাই হোক, অ্যাজ এ টিচার আমারও
মাথা যদি কাজ না করে তোমাদের কাজ করতেই পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে যেগুলো দেখবে একটু ক্যালকুলেটিভ হবে সেগুলো একটু অ্যাভয়েড করবে। অ্যাভয়েড করাটাই মনে হয় বেশি বুদ্ধিমানের কাজ হবে। না হলে পরীক্ষার হলে ক্যালকুলেশন করতে গেলে তোমাদেরই কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে? যাই হোক আর কথা বাড়াচ্ছি না। আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম।